মানে আমরা চেস্ট ক্যাভিটির মধ্যে যে ভাইটাল অর্গানগুলো ছিল তাদেরকে নিয়ে যে সিস্টেমগুলো সেগুলো আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি, ঠিক আছে। তার মধ্যে আমি কোশ্চেন ওয়াইজ বলে দিয়েছিলাম কোন কোন কোশ্চেনগুলো তোমরা পড়বে, যে পড়া হয়ে গেল পড়ে আসবে। এবার আমরা পেটে নামবো, পেটের মধ্যে দেখবো যে কোন কোয়ালিটিগুলো আছে এবং তারা কি কি সিস্টেম তৈরি করছে। আচ্ছা, আমরা একটু রিক্যাপিচুলেশন করে নিচ্ছি। আগে যে সিস্টেমগুলো পড়িয়েছিলাম, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে। রেসপিরেটরি সিস্টেমের মেন অর্গান কি আছে? দুটো লাংস। আর কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেন অর্গান কি আছে? হার্ট। ব্যাস। এইবার আমরা এই দুটো বলতে গিয়ে এখানে যে কোশ্চেন পেয়েছি, হোয়াট ইজ রেসপিরেশন, mention the classification of respiration, what are the function of respiration, what are the part of respiratory system with picture, mention the process of respiration. তো আমরা process of respiration বলতে কি বুঝেছিলাম? পদ্ধতি। দুটো পদ্ধতির মাধ্যমে বাইরে থেকে ঢোকে আর ভেতর থেকে বাইরে বেরিয়ে যায়, তাই তো। যেটার মাধ্যমে এন্ট্রি হয় তাকে বলেছি ইন্সপিরেশন বা প্রশ্বাস, আর যার মাধ্যমে এক্সিট হয় তাকে বলেছিলাম এক্সপিরেশন বা নিঃশ্বাস, ঠিক আছে। এইরকম প্রশ্বাস, একটা প্রশ্বাস নেওয়া আর একটা নিঃশ্বাস নেওয়া নিয়ে এটাকে বলছে একটা রেসপিরেশন। এইরকম মিনিটে যতবার হয় তাকে আমরা বলি রেসপিরেটরি রেট। এবার নরমাল রেসপিরেটরি রেট 16 থেকে 18 পার মিনিট, ঠিক আছে। এই অবধি ক্লিয়ার একদম? তো এইবার মেকানিজম অফ রেসপিরেশন বলতে আমরা কি বুঝি না, যে পদ্ধতির মাধ্যমে তোমার আমাদের চেস্ট ক্যাভিটিটা এক্সপ্যান্ড করবে ডিউরিং ইন্সপিরেশন, আর যে পদ্ধতির মাধ্যমে আমাদের রেসপিরেটরি ক্যাভিটিটা ডিক্রিজ করবে ডিউরিং এক্সপিরেশন। এই দুটোকে মিলে বলছে মেকানিজম অফ রেসপিরেশন। এবার এইটা ঘটাতে গিয়ে আমাদের কি কি মানে জিনিসের দরকার সেইটা জানতে হবে। তো আমাদের এই যে চেস্ট ক্যাভিটি যেভাবে তৈরি ছিল, সেখানে ভেতরে একটা বনি কেজ ছিল, তাকে বলছিলাম থোরাসিক কেজ। এবং এই থোরাসিক কেজ কিভাবে সৃষ্টি হলো সেটা আমরা আলোচনা করেছিলাম। সামনে ছিল স্টার্নাম আর পিছনে হচ্ছে 12টা থোরাসিক ভার্টিব্রা, আর দু সাইড দিয়ে 12 জোড়া রিবস, আর এদের সঙ্গে রিবসগুলোকে জুড়ে আছে ইন্টারকস্টাল মাসেলস। অর্থাৎ ইন্টারকস্টাল মাসেলস হচ্ছে দুটো চাদর, একটা বাইরের চাদর, একটা ভেতরের চাদর, আর ওই রিবসগুলো ওর মাঝে ঢোকানো আছে। বাইরের দিকে চাদরটা যাচ্ছে তাকে বলছি আমরা এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস, আর ভেতর দিয়ে যে চাদরটা যাচ্ছে তাকে বলছি আমরা ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলস। তার মানে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস
আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, দু ধরনের ইন্টারকোস্টাল মাসেলস আমাদের মেকানিজম অফ রেসপিরেশন জড়িয়ে আছে। তাদের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের ফলে কি হয় না আমাদের রিবস গুলোর মুভমেন্টটা ডিপেন্ড করে। অর্থাৎ যখন কন্ট্রাক্ট করে তখন রিবস গুলো এলিভেটেড হয়ে যায়। যখনই রিবস গুলো এলিভেটেড হয়ে গেল তখনই স্টার্নাম সামনের দিকে চলে যাবে। অলরেডি স্টার্নামের সঙ্গে তো জুড়ে আছে, তাই রিবস এলিভেটেড হচ্ছে মানে স্টার্নাম এগিয়ে যাচ্ছে। তার ফলশ্রুতি কি হচ্ছে, অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার আর ট্রান্সভার্স ডায়ামিটার এই দুটোই বাড়ছে। কার না থোরাসিক কেজের বা থোরাসিক ক্যাভিটি। আর পেনিক নার্ভ যেহেতু যখন ইন্সপিরেশনের সময় স্টিমুলেট হয়, পেনিক নার্ভ সাপ্লাই দেয় কাকে, ডায়াফ্রামকে। তো ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে, তার ফলে ডায়াফ্রাম গোজ ডাউনওয়ার্ডস, ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যায়। তার ফলে লংগিটিউডিনাল ডায়ামিটার of the thoracic cage also increase. So as a whole thoracic cavity যে ভলিউম সেটা ইনক্রিজ করে। এইবার আমরা ফিজিক্সে কি করেছিলাম, সেটা সেলিসে একটা টেস্ট টিউবের একটা জারের মধ্যে বেলুন দিয়ে বায়ুমণ্ডলের চাপ দেখেছিল না, যখন চাপ বার করে নিচ্ছি বেলুনগুলো কি হচ্ছে, ফুলে উঠছে ভেতরে। যখন বাইরে থেকে চাপ বাড়াচ্ছি ভেসেলসটা, বেলুনগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। আমাদের লাংস দুটো জাস্ট লাইক এ বেলুন, দুদিকে যখনই থোরাসিক কেজ বেড়ে গেল তখন ওখানকার যে প্রেসার কমে গেল, তখন লাংস গুলো ফুলে গেল। যে লাংস গুলো ফুলে গেল, লাংসের ভেতরে যে প্রেসার কমে গেল, যখন সেটা অ্যাটমসফেরিক প্রেসারের থেকে কম হলো, তখন অ্যাটমসফিয়ার থেকে বায়ু শ্বাস পথ দিয়ে লাংসে প্রবেশ করলো। দ্যাট ইজ কল্ড ইন্সপিরেশন। ইন্সপিরেশন অর্থাৎ এটাকে বলছি আমরা। এই যে এতগুলো জিনিস ঘটলো, ইন্টারকস্টাল মাসেলস গুলোকে সাপ্লাই দেয় ইন্টারকস্টাল নার্ভ, ঠিক আছে, আর ডায়াফ্রামকে সাপ্লাই দেয় ফেরিক নার্ভ, এরা রেসপিরেটরি সেন্টারের সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো রেসপিরেটরি সেন্টার আছে ব্রেনে, ওই রেসপিরেটরি সেন্টারের মাধ্যমে এই জিনিসগুলো ঘটছে, ঠিক আছে। আর একজন কারিগর আছেন যিনি এটার উপরে খুব মানে ওতপ্রোতভাবে জড়িত, তিনি হচ্ছেন একটা ক্রেনিয়াল নার্ভ, ভেগাস নার্ভ, মানে যে সবচেয়ে বড় নার্ভ। ইনি কি করেন, একটা টপ অফ দা, যখন এরা এই সিস্টেম মেন চারটে রেসপিরেটরি সিস্টেম আছে, ব্রেন মেনলি পন্স আর মেনলি পন্স আর মেডালাতে মেনলি সেন্টার গুলো, ইন্সপিরেটরি সেন্টার, এক্সপিরেটরি সেন্টার, নিউমোটেক্সিক সেন্টার, অ্যাপোনেস্টিক সেন্টার, এরকম চারটে সেন্টার আছে আমাদের ব্রেনের মধ্যে। তাদের সঙ্গে ওই নার্ভের পেনিক নার্ভ, তারপর হচ্ছে ইন্টারকস্টাল নার্ভ, এদের সঙ্গে যোগাযোগ আছে। হ্যাঁ, একটা যখনই স্টিমুলেশন আসে ইন্সপিরেশনে, তখন ওই নার্ভগুলো স্টিমুলেটেড হয়, রেসপিরেটরি সেন্টার গুলো স্টিমুলেটেড হয়, ফলে কি হয়, ওই নার্ভ দিয়ে ইম্পালস ওই জায়গাগুলোয় আসে। অর্থাৎ ফেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রামে আসে, ইন্টারকস্টাল মাসেলস এই নার্ভের মাধ্যমে ইন্টারকস্টাল মাসেলস গুলোতে যায়, ফলে ইন্টারকস্টাল মাসেলস কন্ট্যাক্ট করে, ডায়াফ্রাম কন্ট্যাক্ট করে, তার ফলে ইন্টারকস্টাল মাসেলস কন্ট্যাক্ট করার জন্য রিবস গুলো এলিভেটেড হয়, রিবস এলিভেটেড হওয়ার জন্য স্টার্নাম সামনে দিকে এগিয়ে যায়, তার ফলে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার আর ট্রান্সভার্স ডায়ামিটার দুটোই বৃদ্ধি পায়। আর এদিকে ডায়াফ্রাম মুভস ডাউনওয়ার্ডস, নিচের দিকে চলে আসে, ফলে লংগিটিউডিনাল ডায়ামিটারও বৃদ্ধি পায়। অ্যাজ এ হোল থোরাসিক ক্যাভিটির যে ভলিউম সেটা ইনক্রিজ করে, তার ফলে ইন্টার থোরাসিক প্রেসার যেটা সেটা কমে যায়, তার ফলে লাংস গুলো ফুলে ওঠে, তার ফলে ইন্ট্রাপালমোনারি প্রেসার অলসো ডিক্রিজ করে। যখন এটা অ্যাটমসফেরিক প্রেসারের থেকে কম হয়ে যায়, তখন অ্যাটমসফিয়ার থেকে এয়ার রেসপিরেটরি চ্যানেলের মাধ্যমে দুটো লাংস মধ্যে যায়। এরকম একটা হাইট অফ মানে রেসপিরেশন মানে ইন্সপিরেশন কি হয়, ওই সেন্টার গুলো কাট অফ হয়ে যায় ডিউ টু অ্যাকশন অফ ভেগাস। তার ফলে কি হয়, যে যে জায়গাগুলো স্টিমুলাস পাচ্ছিল তারা পায় না, ফলে যারা যারা যে যে জায়গায় ছিল তাদের পূর্বের স্থানে আবার ফিরে আসে। তার ফলে
thoracic কেজটা ছোট হয়ে যায়, মানে কলমটা কমে যায়। তার ফলে ইন্টারপালমোনারি প্রেসারটা বেড়ে যায়, মানে ইন্ট্রাথোরাসিক প্রেসার বেড়ে যায়, সেটাই লাংসের উপরে যায়, লাংসের ভলিউম ডিক্রিজ করে, তার ফলে ইন্টারপালমোনারি প্রেসারও বেড়ে যায়। যখন সেটা অ্যাটমসফিয়ারের থেকে বেশি হয় তখন ভেতর থেকে বায়ু বাইরে বেরিয়ে আসে, দ্যাট ইজ কল্ড এক্সক্রিশন বা নিঃশ্বাস। ঠিক আছে, তো এইভাবে প্রশ্বাস আর নিঃশ্বাস ওতপ্রোতভাবে কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, গোয়িং অন। That is called mechanism of respiration. সোজা এরকম ভাষায় তোমরা লিখে দেবে, বুঝতে পেরেছো? মেকানিজম অফ রেসপিরেশন বলতে। আর একটা আছে হার্ট, where heart situated, give the schematic diagram of the blood circulation to the heart. এটা আগের দিন আমি বলে দিয়েছি এঁকে, যে হার্টের মধ্য দিয়ে কিভাবে রক্ত চলাচল হচ্ছে চ্যানেলগুলোর মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ চেস্ট রিগার্ডিং এই দুটো সিস্টেম তোমরা ভালো করে পড়বে, অফেনলি পরীক্ষাতে এলে পরে এই দুটো সিস্টেম থেকেই আসে। ঠিক আছে, আর এর সঙ্গে বলেছিলাম যেহেতু কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেন লিকুইড বস্তুটা হচ্ছে ব্লাড। কেন না, হার্টের মেন কাজ হচ্ছে রক্তকে সার্কুলেট করানো, ভেসেলসের মধ্য দিয়ে রক্তকে সার্কুলেট করানো। তার ফলে হার্ট নিজে এরকম অ্যাজ এ পাম্পিং মেশিন হিসাবে কাজ করে, আর ভেসেলসগুলো নল হিসাবে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ হার্ট এরকম পাম্প করে যাচ্ছে, তার মধ্যে দিয়ে ওই রক্তটাকে সারা শরীরে সঞ্চালিত করছে একটা সিস্টেমের মাধ্যমে, দ্যাট ইজ কল্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে দুটো আইটেম বলাই আছে, একটা হচ্ছে কার্ডিয়াক আর একটা হচ্ছে ভাস্কুলার। কার্ডিয়াক বলতে দ্যাট ইজ হার্ট, আর ভেসেলস মানে ভাস্কুলার। ভেসেলস মিন 3, একটা হচ্ছে আর্টারি, একটা হচ্ছে ভেন, একটা হচ্ছে ক্যাপিলারি। আর্টারি কাদের বলবো, যে সমস্ত ভেসেলস গুলো রক্তকে হার্ট থেকে শরীরের বিভিন্ন জায়গায় নিয়ে যায়, দ্যাট ইজ কল্ড আর্টারি। আর ভেন কাদের বলবো, যারা শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসে, তাদের বলবো আমরা ভেন। আর আর্টারি আর ভেনের কানেকশন ঠিক হচ্ছে আমরা জালক বা ক্যাপিলারি। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল কার্ডিওভাস্কুলার সিস্টেম। তোমরা একটা হার্ট আঁকবে, একে ওই স্কিমেটিক ডায়াগ্রামটা তোমরা করবে, তোমাদের দিয়ে দিয়েছে নিশ্চয়ই হার্টের এখানে, এর মধ্যে একটা ডায়াগ্রাম আছে না? হ্যাঁ আছে। ওইটা প্র্যাকটিস করে নেবে, প্র্যাকটিস করে নিয়ে ওটাকে তোমরা এঁকে দেবে। ওটা অফেনলি আসে, হৃৎপিণ্ডের মধ্য দিয়ে ওই ভেসেলস গুলো এঁকে অ্যারো দিয়ে চিহ্নিত করবে, আর খুব শর্টকাটে লিখে দেবে, কারণ অনেকটা লেখা লিখতে হয়, সেই জন্য ছোট 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 করে অ্যাজ এ কমপ্লিট ওয়েতে লিখবে। আচ্ছা, এইটা পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে তোমার ওর ভেতরে যে পদার্থটা আছে ব্লাড, সেটা ব্লাডের কম্পোজিশন আর ফাংশন এইগুলো পড়তে হবে। ব্লাডের কম্পোজিশনে কি বলেছিলাম? ব্লাডের কম্পোজিশনে ছিলাম আরবিসি ডব্লিউসি কনসেপ্ট একটা সিস্টেমে বলতে হবে, একটা সবসময় কম্পোজিশন একটা সিস্টেমে বলতে হবে। আগে প্রথমে ভাঙছে কি ব্লাড সেলস আর একটা লিকুইড বস্তু, দ্যাট ইজ প্লাজমা। প্রথম রক্ত যদি আমরা একটা টেস্ট টিউবের মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে তারপরে তাকে যদি একটা মানে রোটেট করাই 3000 RPM এ রোটেট করে যদি আমি স্ট্যান্ড করে দিই, দেখো নিচে কিছু অংশ জমে গেছে আর উপরে একটা স্বচ্ছ তরল পাওয়া যাচ্ছে, এবং সেখানে দেখছি আমরা কি দেখছি, তার নিচে একটা টেস্ট টিউব এরকম যখন স্ট্যান্ড করে দিচ্ছি, রক্ত প্রথমে এখানে এরকম করে দিচ্ছি একটা
এটা 55%, এটা 45%। এইখান থেকে আমরা বলি যে ব্লাড কম্পোজিশন, এখান থেকে যে কম্পোজিশন আসছে, এই যে এগুলো হচ্ছে কর্পাসেল, ব্লাড কর্পাসেল বা রক্ত কণিকা বাংলায়। আর উপরে যে স্বচ্ছ অংশটা দ্যাট ইজ প্লাজমা। তার মানে এটা হচ্ছে ব্লাড সেল, শুধু মানে একদম CELL সেল, আর এটা হচ্ছে প্লাজমা PLASM। তার মানে ব্লাডকে প্রথমে যখন তুমি ক্লাসিফিকেশন করবে, মানে কম্পোজিশন করবে, এখানে বলেছে ক্লাসিফিকেশন, কিন্তু অ্যাকচুয়ালি ওটা জানতে চেয়েছে তোমার কাছ থেকে কি কম্পোজিশনটা, ঠিক আছে? এখানে 25% উপরে যে স্বচ্ছ অংশটা রয়েছে ওটাকে বলছি আমরা প্লাজমা, নিচে যে ঘন এটা রয়েছে এটাকে বলছি আমরা কর্পাসেল বা ব্লাড সেল, ঠিক আছে? তার মানে একটা PLWD ব্লাড, তার দুটো পার্ট, একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে প্লাজমা। এই দুটো পরিষ্কার বোঝা গেল। সেলুলার এলিমেন্ট থাকে ব্লাডের মধ্যে 45%, প্লাজমা থাকে 55%। এটা আমরা এরকম এক্সপেরিমেন্ট করে জানতে পেরেছি, বুঝতে পেরেছ? এই যে চিকিয়ে পড়লো, এই চিকিয়ে পড়া কে বলা হচ্ছে ব্লাড সেডিমেন্টেশন। ব্লাড যখন স্ট্যান্ড করে আমরা রেখে দিই কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে, তাকে রোটেট করে যদি স্ট্যান্ড করে দিই ওরা চিপিয়ে পড়ে, কিন্তু যখন চিপিয়ে পড়ার রেটটা আমরা বার করতে চাই তখন কিন্তু আমরা ঘুরাই না, তাকে শুধু অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে একটা টিউবের মধ্যে পুরে দাঁড় করে দিই, এবং সেখানে সে নর্মালি কিরকম চিপিয়ে পড়ছে সেই রেটটা আমরা জানি। সেই রেটটাকে বলি আমরা ESR। একটা গুরুত্বপূর্ণ মার্কিং ব্লাডে। ব্লাড রক্তকে যদি আমরা কোনো অ্যান্টিকোয়াগুলেন্টে মিশিয়ে যদি দান করিয়ে রাখি একটা টিউবের মধ্যে ভরে, তবে রক্ত কণিকাগুলো আস্তে আস্তে নিচে ছিটিয়ে পড়তে থাকে। এই ছিটিয়ে পড়াকে বলি আমরা সেডিমেন্টেশন, ব্লাড সেডিমেন্টেশন। আর একটা নির্দিষ্ট সময়ে যতটা পরিমাণ ছিটিয়ে পড়ে তাকে বলছি আমরা সেডিমেন্টেশন রেট। নির্দিষ্ট সময় বলতে 1 ঘন্টা। 1 ঘন্টায় যতটা ব্লাড ছিটিয়ে পড়বে তাকে বলা হবে ESR। এখনকার নতুন নিয়ম হচ্ছে এটাই, যে আমরা 1 ঘন্টায় যতটা ছিটিয়ে পড়বে সেটাই নয়। আগে কি ছিল, 1 ঘন্টায় কতটা হলো রিডিং করা হতো, তারপরের ঘন্টায় কতটা হলো রিডিং করা হতো, তারপরে দুটোকে যোগ বিয়োগ করে তার গড় বার করা হতো, করে তারপরে ESR বার করা হতো। এখন ওইসব নিয়ম আউট করে দেওয়া, এখন শুধু বলা হচ্ছে 1 ঘন্টায় যতটা ছিটিয়ে পড়বে সেটাই হবে, বুঝা গেল? তার মানে এই যে টিউবটার মধ্যে দাঁড় করিয়ে রাখা হয় তাকে বলা হয় ESR টিউব। ESR full form the estimated erythrocyte sedimentation rate। erythrocyte sedimentation rate আমি বললাম না, দাঁড় করিয়ে দিলে তোমার ব্লাড কণিকাগুলো নিচে ছিটিয়ে পড়ে, তাকে বলে সেডিমেন্টেশন। আর একটা নির্দিষ্ট সময়ে যতটা ছিটিয়ে পড়বে তাকেই বলবো সেডিমেন্টেশন রেট। নির্দিষ্ট সময়টা কতটা? 1 ঘন্টা। এইরকম একটা টিউব থাকে, একটা টেস্ট টিউবের মধ্যে আগে ব্লাড নেওয়া হয়, তাতে তোমার 1:4 অনুপাতে ওই অ্যান্টিকোয়াগুলেন্ট মিশিয়ে নিয়ে
তাকে একটা স্যাম্পল করানো হয়। সেই স্যাম্পলের টিউবটা ঢুকিয়ে দেওয়া হয়, ঢুকিয়ে দিয়ে মুখে করে একটা দাগ আছে, 0 দাগ অব্দি টেনে নেওয়া হয়। নিচে থাকে 180, এর মাঝে অসংখ্য এরকম ছোট ছোট দাগ আছে। আর এই নলটার ভেতরে লুমেনটা একটা সরু আর কি, একটু এ করা আছে নলের মতো, নলটা খুব সরু। এই অংশটা কোনো দাগ কাটা থাকে না, এটা বলে দাও মুখ। একটা স্ট্যান্ডের মধ্যে এ করে এটাকে দাঁড় করে দেওয়া হয়, এটাকে বলা হয় তোমার স্ট্যান্ড। এই স্ট্যান্ডের মধ্যে এটাকে হ্যান্ডেলটাকে আটকে ক্ল্যাম্পিং করে এটাকে এরকম ভাবে দাঁড় করে দেওয়া হয়। এর অ্যান্টিকোয়াগুলেন্ট যেহেতু মেশানো আছে, কোয়াগুলেশন হবে না, লিকুইডই থাকবে। এইবার এটা চিটিয়ে পড়বে, এখানে নিচের দিকে চিটিয়ে পড়বে। কিন্তু আমরা কাউন্ট করি এখানে, এই যে 0 1 2 3 4 5, এইখানে যতটা চিটিয়ে পড়বে এখানে স্বচ্ছ, ততটা স্বচ্ছ পরিমাণে কি পাবো, স্বচ্ছ অংশ পাবো। এখানে যে স্বচ্ছ অংশ, এই স্বচ্ছ অংশ পাবো। 1 ঘন্টায় যার যতটা স্বচ্ছ অংশ পাবো সেটাকে আমরা ইএসআর লিখবো। ধরো 5 অবধি দেখলাম কারো স্বচ্ছ এখানে 5 অবধি এসছে, তার ইএসআর হচ্ছে 5। কারো 3 দাগ অবধি স্বচ্ছ এসেছে, বাকি কখনো স্বচ্ছ হয়নি 1 ঘন্টা, তার ইএসআর হবে 3। কারো আর 8 ঘর অবধি চলে এসছে, এরকম যতটা স্বচ্ছ পাবো 1 ঘন্টায় ততটাই হবে তার ইএসআর। বুঝে গেল? ইএসআর একটা ইম্পর্টেন্ট জিনিস, যার মাধ্যমে আমরা রোগের ডায়াগনোসিস করতে পারি আর প্রগনোসিস করতে পারি। বুঝে গেল? দুটো ক্ষেত্রে ইএসআরকে আমরা ইউজ করি, একটা হচ্ছে ডায়াগনোসিস পারপাস আর হচ্ছে প্রগনোসিস। ডায়াগনোসিস মানে কি না, কি রোগ হয়েছে সেটা নির্ণয় করা। ডায়াগনোসিস মানে একটা রোগীর কি রোগ হয়েছে সেটা নির্ণয় করাকে বলা হচ্ছে ডায়াগনোসিস। আর প্রগনোসিস মানে ডায়াগনোসিস করার পরেই আমরা চিকিৎসা চালু করব, তো ট্রিটমেন্ট চালু হবে, বা একটা নির্দিষ্ট টাইম ট্রিটমেন্টের পরে রোগীটার কতটা উন্নতি ঘটেছে সেটা জানাকে বলা হয় প্রগনোসিস। মনে থাকবে, সাপোজ ধরো একটা টিউবারকুলোসিস কেস, ঠিক আছে, আমরা বিভিন্ন সিমটম নিলাম, তারপরে ইনভেস্টিগেশন করালাম, করিয়ে ডায়াগনোসিস করলাম। সেই ইনভেস্টিগেশনে ইএসআর ছিল, তাই তো? কারণ সেখানে কি কি ইনভেস্টিগেশন করেছিলাম, চেস্টের একটা এক্সরে করতে দিয়েছিলাম, সাইন সিমটম তো নিয়েছি, সাইন সিমটম নিয়েছি, সেখানে সাইনের মধ্যে দেখতে পাচ্ছি ক্যাথেক্সিয়া আসছে, ওয়েট লস আসছে, পেল উইক ভাব এসে গেছে। সিমটমের মধ্যে তার সঙ্গে জ্বর ছিল লং কন্টিনিউ মোর দ্যান 15 ডেজ, কাশি ছিল লং কন্টিনিউ মোর দ্যান 15 ডেজ, কাশির সঙ্গে স্পুটাম বেরোচ্ছিল, স্পুটামের মধ্যে ব্লাডের স্টিক ছিল, তাই তো? এরকম কিছু ইম্পর্টেন্ট সিমটম ছিল। লং পারসিস্টিং ফিভার, লং পারসিস্টিং কাফ, ওয়েট লস, এইসব গুলো ছিল। ফিভারটা হেক্টিকাইজ ফিভার ছিল, ইভিনিং এ আসছে আর ভোরবেলা কামড়ে ছেড়ে যাচ্ছে। কোনো নর্মাল অ্যান্টিবায়োটিক এবং কাফ সিরাপ, তারপরে ক্যালপল মানে প্যারাসিটামল, এরা কাজ করছে না, জ্বরকে কমাতে পারছে না। তখনই আমাদের সন্দেহ হলো, তখন আমরা ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন কি করলাম না, বললাম বাবু আপনি একটা ফটো করো, রক্তটা রুটিন এক্সামিনেশন করো, আর চেস্টের একটা এক্সরে করো। সেখানে ও নিয়ে এলো, হ্যাঁ, আর থুতুটা পরীক্ষা করো। তো থুতু পরীক্ষা করে এএফবি পজিটিভ পেলাম, এএফবি পজিটিভ এলো, চেস্টের মধ্যে তোমার ক্যাভিটি পেলাম, সিএসবিআই টিউবারকুলার ক্যাভিটি, যেগুলো কি জীবাণু
নাম কৃমি জীবাণুগুলোর নাম কি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এগুলো ছোটের মধ্যে আছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা একটা রড শেপেড গ্রাম পজিটিভ ব্যাসিলাস রড শেপেড গ্রাম পজিটিভ ব্যাসিলাস এরা সাধারণত নাক মুখ দিয়ে বায়ুমণ্ডলে বাহিত হয়ে নাক মুখ দিয়ে আমাদের মানব শরীরে ঢুকে মেনলি ওদের টার্গেটিং অর্গান প্রাইমারি টার্গেটিং অর্গান থাকে লাংস কারণ ওই জীবাণুগুলো সবচেয়ে প্রিয় খাদ্য হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা যেটা আমাদের লাংসের যে গঠন আছে সেখানে স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে তৈরি এবার স্পঞ্জের মতো রক্ত শোষণ করে থাকে তো স্পঞ্জি প্যারেনকাইমা হচ্ছে প্রিয় খাদ্য বলে ওরা ওইখানে বাসা বেঁধে ঘুরে ঘুরে খেয়ে গাড্ডা করে দেয় যেগুলোকে বলছি আমরা টিউবারকুলার ক্যাভিটি এগুলো এক্স-রে এর মধ্যে ধরা পড়ছে বুঝতে পারছো আর তার সঙ্গে কি থাকছে তার সঙ্গে তোমার টিউবারকুলার ক্যাভিটি পাওয়া গেল এএফটি পজিটিভ পাওয়া গেল দুটো যে পরীক্ষা করলাম দুটো দেখা গেল মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জীবাণু বর্তমান ঠিক আছে আপনি জীবাণুটা খাপিয়ে ধরা পড়বেন ক্যাভিটিটা হলে তারপর দুটোই একসাথে তো এক্স-রে ও দিচ্ছে এক্স-রে আর এই দিচ্ছে দুটো আলাদা জায়গা পরীক্ষা না করো আমি তো সব দিক দিয়ে দিয়েছি এবার এবার দেখো আর একটা কথা বলবো পরে আর ব্লাডের মধ্যে সব দেখছি সেখানে লিউকোসাইটোসিস হবে কিছুটা কারণ যে কোনো ইনফেকশন হলে যে কোনো ইনফেকশন হলে আমাদের বডির যে ডিফেন্সিভ ফোর্স তারা ন্যাশনাল লিউকোসাইট তো ডাব্লিউবিসি তো ডাব্লিউবিসি গুলো তার সংখ্যায় বাড়তে থাকে সেই জন্য একটা লিউকোসাইটোসিস প্রাইমারি যে কোনো ইনফেকশনের এগেইনস্টে থাকবে সেই হিসাবে এটা যেটা একটা ইনফেকশন লিউকোসাইটোসিস থাকছে এবং লিউকোসাইটোসিসের সঙ্গে সঙ্গে ইএসআর এটাও বেড়ে যাচ্ছে এটা অন্য অনেক রোগেও বাড়ে কিন্তু টিউবারকুলোসিসের সঙ্গেও বাড়ে অর্থাৎ ইএসআর ডাইরেক্ট কোনো রোগকে ডায়াগনোসিস করতে পারে না কিন্তু সাপোর্টিং হিসাবে সে কাজ করে বুঝতে পেরেছো তার মানে এদিকে আমি এবি পজিটিভ পেলাম ক্যাভিটি পেলাম ইএসআর হাই পেলাম ওই সিম্পটম গুলো পেয়েছি লং পারসিস্টিং ফিভার যেটা 15 দিনের অধিক হচ্ছে সিম্পল প্যারাসিটামল দিয়ে সারছে না কাশি হচ্ছে লং কন্টিনিউ কাশি হচ্ছে সেখানে কাফ সিরাপ গুলো সারতে পারছে না রোগীটা আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে ক্যাসিক্সিয়া দেখা দিচ্ছে পেলনেস থাকছে ফিভারের স্টোরেজ রয়েছে তো তখন আর এগুলো রয়েছে তখন ডায়াগনোসিস হয়ে গেল টিউবারকুলোসিস মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা টিবি তার টিবি হয়েছে এইবার আমি তার ডট ট্রিটমেন্ট করব ডট মানে ডাইরেক্ট অফ দা ট্রিটমেন্ট এসে পড়ে গেল সেখানে 4-5 রকমের ওষুধ দিয়ে মিক্সচার করে একটা কিট বানানো আছে সেইগুলো খাওয়ানো হলো নিয়ম করে এইবার খাওয়াচ্ছি কতটা ইমপ্রুভ হচ্ছে সেইটা জানাতেই বলছি আমরা এইখানেই বলে দিল যে হোয়াট ইজ ডায়াগনোসিস হোয়াট ইজ প্রগনোসিস আমি যে রোগটাকে খুঁজে বার করলাম ওর সাইন সিম্পটম এবং ইনভেস্টিগেশন নিয়ে একটা রোগের উপলব্ধি হলাম যেটাতে ওর সাফার করছে দ্যাট ইজ কল্ড ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ আর এইবার তার এগেইনস্টে আমি তাকে ম্যানেজমেন্ট দেবো কারণ সব রোগেরই তাকে ম্যানেজমেন্ট আছে নির্দিষ্ট করা তো সেই ম্যানেজমেন্ট কিছুদিন চলার পরে সেটা ধরো 3 মাস ধরে চলবে 3 মাস ধরে চোখ বুজে বসে থাকবো না এক মাসের মধ্যে কি রেমেডি প্লাস আপনার রেমেডি প্লাস হচ্ছে তার সাপোর্টিং একটা যেখানে প্রোটিনের অভাব ঘটে হাই প্রোটিন ডায়েট দিতে হবে ফিজিক্যাল রেস্ট দিতে হবে ডট ট্রিটমেন্টে যে সমস্ত ভিটামিন থেকে আরম্ভ করে আইএনএইচ থেকে আরম্ভ করে যতগুলো অ্যান্টিবায়োটিক মেডিসিনের একটা নির্দিষ্ট এই আইটেমগুলো দেখে নেবে ঠিক আছে সেটা নির্দিষ্ট ওয়েতে খাওয়ানো হয় সেইগুলো খাওয়ানোর পরে আমার ওইদিকে এখন ব্যাপার না আমার তো পড়াচ্ছে আর ওই জায়গাতে আমি এখন যেতে চাই না শুধু জাস্ট বোঝাতে চাই যে হোয়াট ইজ ডায়াগনোসিস এন্ড প্রগনোসিস ঠিক আছে এইবার আমি ধরো 15 দিন 20 দিন 25 দিন খাওয়ানো হয়ে গেছে দেখছি যে আমার ওষুধগুলো রোগীটাতে কতটা কাজ করছে সেইটা জানার জন্য আমি তার আমার কি এত আগে করবো বললাম শুধু ইএসআরটা করে আনি ইএসআর যখন ডায়াগনোসিস করেছিলাম ছিল 25 এক মাস ওষুধ খাওয়াবার পরে ইএসআর হয়ে গেছে 16
তার মানে কি বুঝবো? রিকভারি হচ্ছে। পেশেন্টটা গুড গোয়িং, মানে রিকভারি হচ্ছে, ওষুধগুলো ঠিক ঠিক কাজ করছে, তার মানে এটা আমি এই মেজারমেন্টটা আমি চালিয়ে যেতে পারি। ঠিক আছে? কারণ প্রতিটা রোগী আলাদা, প্রতিটা রোগীর মেজারমেন্ট, ওষুধ এক হতে পারে কিন্তু কিছু ভ্যারিয়েশন আনতে হয় অ্যাকর্ডিং টু দ্য রিঅ্যাকশন অফ দ্য পেশেন্ট, অ্যাকর্ডিং টু দ্য রেসপন্স অফ দ্য পেশেন্ট। বুঝতে পারলেন? তো সেই জিনিসটা আমরা কিভাবে দেখবো না, কিছু একটা জিনিস ছোট্ট করে ইয়েসারটা দেখে নিয়ে আমি আমার ওষুধের বা আমার চিকিৎসা পদ্ধতিটা ঠিক যাচ্ছে কিনা। যেমন ডেঙ্গু, আর একটা উদাহরণ দিচ্ছি, DENGU, ডেঙ্গু। তোমরা ডেঙ্গু জানো, ডেঙ্গুতে তোমার প্লেটলেট কাউন্ট, তাই তো? PLAT, প্লেটলেট। এটা যেমন ডায়াগনোসিস করতে সাহায্য করে, সেটা আমি আবার প্রগনোসিস করতেও সাহায্য করে। কারণ যখন ডেঙ্গু হলো, আমি যখন ডেঙ্গু পজিটিভ পাচ্ছি রিসার্চ টেস্ট করে, তারপরে তোমার ব্লাড টেস্ট করে দেখছি প্লেটলেট কাউন্ট ড্রাস্টিক্যালি ডিমিনিশ করেছে, তাই তো? তাই তো? তার মানে ডেঙ্গু পজিটিভ হয়ে গেল। এবার ডেঙ্গু চিকিৎসা চলছে, এবার ডেঙ্গু চিকিৎসা চলাকালীন পেশেন্টটা কোন দিকে যাচ্ছে বুঝবো কি করে? প্রতিদিন সকালে ব্লাড নিয়ে প্লেটলেট কাউন্ট দেখা হয়। সেখানে প্রথমে যখন ধরা পড়লো দেখা গেল 80,000-এ নেমে গেছে, তারপরে তাকে সাপোর্টিং চিকিৎসা দেওয়া। ডেঙ্গুর তো কোনো স্পেসিফিক চিকিৎসা নেই, তোমরা সবাই জানো। ডেঙ্গু শুধু সাপোর্টিং চিকিৎসা, ঠিক আছে? যার যার অভাব আছে সেগুলো দেওয়া, আর যা যা সাফারিং আছে তাকে ম্যানেজ করা। এই হচ্ছে ডেঙ্গু চিকিৎসা। মেনলি প্রচুর জল কমে যায় ডেঙ্গুতে, সেখানে প্রচুর পরিমাণে ওয়াটার দেওয়া, ফ্লুইড ইনটেকটা বাড়ি পাওয়ার জন্য সিম্পল প্যারাসিটামল ইউজ করা হয়। ঠিক আছে? আর রেস্ট, আর হচ্ছে ডায়েট। ঠিক আছে? তো সেখানে হাই প্রোটিন ডায়েট দেওয়া হয়, টিউবারকুলোসিসের মতো খাওয়া দাওয়া, বেস্ট খাওয়ানো হয়, আর রেস্টে রাখা হয়। আর জল, স্যালাইন যদি জল এমনি রাখতে পারে স্যালাইন চালিয়ে দেওয়া হয়। ঠিক আছে? কিন্তু প্রতিদিন সকালে এবার ফাস্টিং ব্লাড নিয়ে আমরা এই প্লেটলেট কাউন্টটা দেখতে থাকি। 80,000, তারপরে দিন দেখা গেল 1 লাখ, তারপরে দিন 1,40,000, তারপরে দিন 1,80,000, 2 লাখ পোস্ট করলো, আমরা হসপিটাল থেকে ডিসচার্জ করে দিলাম। আমরা যাও, আর ভয়ের কিছু নেই, এবার বাড়িতে নিয়ে গিয়ে আমরা যেমন খাওয়াচ্ছি পড়াচ্ছি সেরকম তুমিও বাড়ি নিয়ে গিয়ে এখন খাওয়া পড়া আরো কোনো, তারপরে বাইরে পাঠাবো। তো আমার বলার উদ্দেশ্য ওই জায়গাগুলো নয়, বলার উদ্দেশ্য এই যে আমাদের রক্তের তার মানে স্যার ইয়েসার প্লেটলেট দুটো, তার মানে ইটস ওয়ান কাইন্ড অফ ইন্ডেক্স টু ডিফাইন দ্য ডিজিজ, মানে হোয়াট ইজ দ্য পেশেন্ট সাফারিং। এই ইন্ডেক্সটা আমি বললাম দুটো ওয়েতে, এই যে আমরা চলে এসেছিলাম ব্লাড পড়াতে গিয়ে, ব্লাড পড়াতে গিয়ে কোন দিকে চলে এসেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আবার আমি ব্লাডে ফিরে এসেছি। ঠিক আছে? ব্লাডে আমরা করছিলাম কি কম্পোজিশন, মেনলি কম্পোজিশনে আমরা বললাম যে কম্পোজিশন আমরা কিভাবে বার করেছি না, একটা ব্লাডকে অ্যান্টিকোয়াগুলেন্টে মিশিয়ে দিয়ে 3000 RPM এ রোটেট করে স্ট্যান্ড করে দিলে দেখা যাবে ওর যে তলা দিকে কিছু অংশ থিতিয়ে পড়ছে আর উপরে একটা স্বচ্ছ অংশ পাওয়া যাচ্ছে। মানে আপনি যেটা বলছেন সেন্ট্রিফিউগাল মেশিনে যেটা করে, তাই তো? সেন্ট্রিফিউগাল মেশিনে, সেন্ট্রিফিউজ মেশিন বলা হয়, ওতে 3000 RPM এ ঘুরিয়ে তোমার ব্লাডটাকে অ্যান্টিকোয়াগুলেন্ট মিশিয়ে 3000 স্ট্যান্ড করে দেওয়া হয়। এরা টেস্ট টিউব স্ট্যান্ড করে দিলে দেখা যায় উপরে কিছুক্ষণ রেখে দিলে দেখা যায় উপরে একটা স্বচ্ছ অংশ রয়েছে, নিচে এগুলো কিছু জমে গেছে দানা 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 দানা। এগুলোকে বলছি সেলুলার এলিমেন্ট, যেটা মেপে দেখা যাচ্ছে প্রায় 45% মতো। আর উপরে স্বচ্ছ অংশটা হচ্ছে প্লাজমা, দ্যাট ইজ 55%। সেই জন্য আমরা এখান থেকে বুঝে গেলাম ব্লাডের মেন দুটো অংশ, একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে প্লাজমা। ঠিক আছে? এইবার সেলগুলোকে আমরা যখন অ্যানালিসিস করছি দেখছি এর মধ্যে 3 ধরনের সেল আছে। তোমার এইটা মনে রাখার নিয়ম এরকম, এটা মনে রাখলে তোমাকে মুখস্থ করতে হবে। সেলে দেখবে 3 ধরনের জিনিস আছে, একটা হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেট। 3 নম্বর হচ্ছে প্লেটলেট, PLET। ঠিক আছে? এরা সবাই একরকম দেখতে, এরাও সবাই একরকম দেখতে, কিন্তু এই ডাব্লিউবিসি গুলো আবার ব্যাটারা বিভিন্ন প্রকার। ঠিক আছে? এদেরকে আবার অ্যানালিসিস করে দেখা গেল যে এরা 5 ধরনের ডাব্লিউবিসি আছে। একটা হচ্ছে নিউট্রোফিল,
ইসিনোফিল, ইওসিনোফিল, বেসোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। লিম্ফোসাইট আর মনোসাইট। এই গেল টোটাল মানে সেলুলার প্যাটার্ন। একটা ব্লাডের কম্পোজিশনে দুটো ভাগ করবে, বলবে 45% থাকে সেল আর 55% থাকে প্লাজমা। সেলের মধ্যে প্রথমে 3 ধরনের সেল থাকে, আরবিসি, ডাব্লিউবিসি, ব্লেন্ডেড। আবার ডাব্লিউবিসি গুলো মধ্যে 5 ধরনের ভ্যারাইটি থাকে। একটা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। এইবার এখানে দুটো কথা দেখবে ইংরেজিতে, একটা হচ্ছে টিসি আর একটা ডিসি। টিসি মানে স্যার টোটাল কাউন্ট, ডিসি মানে ডিফারেন্সিয়াল কাউন্ট। এই দুটো দেখলে যেমন ইয়ে সাকটা নিয়ে আগে ফেনাওয়া মানুষ সুন্দর, দ্যাট ইজ দ্য ডিফারেন্সিয়াল কাউন্ট। এরা হচ্ছে টোটাল কাউন্ট। টোটাল কাউন্ট অফ হোয়াট? ডব্লিউসি নো, টোটাল টোটাল কাউন্ট অফ আরবিসি, হোল ব্লাড, ডাব্লিউবিসি আর প্লেটেড। তিনজনের এক সব কটারই টোটাল পিসি বললে এই তিনটেরই আমাকে নিতে হবে। মানে বাংলা কথা হোল ব্লাড, অর্থাৎ টোটাল সেল কাউন্ট টিসি। তো ডাব্লিউ আরবিসি সেল কাউন্ট কত টোটাল? 5 মিলিয়ন 5 মিলিয়ন পার কিউবিক সেন্টিমিটার, কিউবিক মিলিমিটার। কিউবিক মিলিমিটার। হ্যাঁ, তার মানে 5 লিটারে কত আছে? কয়েক কোটি, কয়েকশো কোটি। 500 বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন চলে যাবে, বুঝে গেল? তো 5 মিলিয়ন শুধু ওই 1 কিউবিক মিলিমিটার। কিউবিক মিলিমিটার মানে বুঝছো 1 মিলিমিটার দৈর্ঘ্য, 1 মিলিমিটার প্রস্থ, 1 মিলিমিটার উচ্চতা। এইরকম একটা ঘনক যেখানে মাত্র 2 ফোঁটাও ধরে না ঠিক মতো ব্লাড, সেই রকম ব্লাডে তোমার এই আরবিসির সংখ্যা থাকে 5 মিলিয়ন, ডাব্লিউবিসির সংখ্যা থাকে 5 থেকে 8,000, 5 থেকে 8,000, আর প্লেটের 1.5 সংখ্যা লাখ, থাকে 1,80,000 থেকে 4 লাখ। 2 থেকে 4 লাখ, বুঝেছো? কেউ 2 থেকে 3 লাখ বলে, কেউ 2 থেকে 4 লাখ বলে। ঠিক আছে, এইগুলোকে বলছি আমরা টোটাল কাউন্ট টিসি। তার টিসি বলতে হ্যাঁ মিলিয়ন মানে কি? 10 lakhs 10 লাখ ইকুয়াল টু 1 মিলিয়ন। তাহলে 50 লাখ। 50 লাখ অবশ্যই। 50 লাখ এভারেজ বলছি। এটা অনেক ভ্যারিয়েশন আছে। পুরুষের এক ধরনের আছে, তারপরে মহিলাদের এক ধরনের আছে, চাইল্ডের এক ধরনের আছে, প্রচুর ভ্যারিয়েশন আছে। আমি শুধু অ্যাডাল্টদের এভারেজ কথাটা বলেছি। মহিলাদের কম থাকে 4.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, বুঝতে পেরেছো? অর্থাৎ নিচু তোমার হবে না, আমার ব্যাপারটা হচ্ছে 10 লাখে হচ্ছে 1 মিলিয়ন। হ্যাঁ, তো নিচুত বাংলা আছে হ্যাঁ, স্যার। ওই যে হ্যাঁ নিযুত আছে, 1 নিযুত মানে 1 মিলিয়ন ইকুয়াল টু 1 নিযুত। হ্যাঁ, একদম কারেক্ট। 1 নিযুত মানে হচ্ছে 10 লাখ। 10 লাখ। তার মানে 10 লাখ ইকুয়াল টু 1 মিলিয়ন। নিযুত তো আমরা ইউজ করি না, তো আমরা লাখের পরে মিলিয়ন। স্যার হিসাবটা দেখুন, হিসাবটা মাথায় ঢুকে গেল আছে। ব্যাস, লাখে নিলেই মাথায় ঢুকে যাবে। 50 লক্ষ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি হচ্ছে 5 থেকে 10,000, আর এদের হচ্ছে 2 থেকে 4 লাখ ব্লেন্ডেড। এইরকম অ্যাভারেজ মনে রাখবে। 5 থেকে 10,000 হচ্ছে ডাব্লিউবিসি, আরবিসি হচ্ছে 5 মিলিয়ন, লক্ষ, 50 লক্ষ বা 5 মিলিয়ন, আর এটা হচ্ছে 2 থেকে 3-4, 2 লাখ। থেকে একটা 1000, একটা লাখ, একটা তোমার মিলিয়নে আছে গল্প। এবং শুধু বললাম না পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড না বলে কিন্তু টোটালটাই বলে দেবে। ঠিক আছে, সিইউ পার সিইউএমএম কথাটা লিখতে হবে, সিইউএমএম পার কিউবিক মিলিমিটার, বা অনেকে নাম কিউবিকে দেয়, চিহ্ন দেয়। ভাই এমএম এর ভাগ 3 দিল। হ্যাঁ তাও হবে। আচ্ছা, আমাদের আরো এগিয়ে যেতে হবে, একটা জায়গায় পড়ে থাকলে হবে না। এইবার আমরা সেলটা পেয়ে গেলাম। দৈর্ঘ্যকে 55% প্লাজমা। একে অ্যানালিসিস করে দেখা যাচ্ছে এর সাথে অধিকাংশ জল, হ্যাঁ, প্রায় 91 থেকে 92% জল, ওয়াটার, আর বাকিটা যে সলিড।
সলিড হচ্ছে তোমার 8 to 9% সলিড। সলিডকে অ্যানালিসিস করে দেখা গেল এর মধ্যে তোমার অনেক ধরনের প্রোটিন আছে। না অর্গানিক, ইনঅর্গানিক পদার্থ রয়েছে আর কিছু কালারিং ম্যাটেরিয়াল থাকে, ঠিক আছে, আর কালারিং ম্যাটেরিয়াল। তো তোমরা যদি ইনঅর্গানিক, অর্গানিক, ইনঅর্গানিক বলো কোষের কিছু নেই, ঠিক আছে। তার মানে জৈব পদার্থ আছে, অজৈব পদার্থ আছে। জৈব পদার্থের মধ্যে আইডিয়া করলেই বলে দেওয়া যাবে যে রক্ত কাজ কি ছিল, ট্রান্সপোর্টার প্রোটিন, মানে ট্রান্সপোর্ট সিস্টেম, ট্রান্সপোর্টার প্রোটিন, অল সব কিছু। তার মানে তার মধ্যে তোমার কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, ফ্যাট থাকবে, এনপিএন থাকবে, নন প্রোটিন নাইট্রোজেনাস পদার্থ যেমন কেটিন, গ্যাসিন, এগুলো ইউরিক অ্যাসিড। আচ্ছা, আর হচ্ছে তোমার আচ্ছা নন প্রোটিন ফ্যাক্টরে থাকবে, হরমোন থাকবে, হরমোন থাকবে, কারণ হরমোন ট্রান্সপোর্ট করে সুতরাং তার হরমোন থাকবে। শারীরবৃত্তীয় কাজের জন্য। তো অলরেডি তোমরা অর্গানিক গুলো ভেবে ভেবে লিখে রাখবে, আর ইনঅর্গানিক যত এলিমেন্ট আছে ইনঅর্গানিক সব বুঝে লিখতে থাকবে। আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এগুলো কি অর্গানিক? ইনঅর্গানিক। আচ্ছা ইনঅর্গানিক। প্রথমে সোডিয়াম দিয়ে শুরু করছি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, হ্যাঁ, যতগুলো মনে পড়বে মৌল, যত মৌল মনে পড়বে সবই অস্তিত্ব আছে। অর্থাৎ যতগুলো মনে পড়বে মানে সোডিয়াম, পটাশিয়াম থেকে শুরু করবে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, হ্যাঁ, জিঙ্ক, কপার, এইগুলো বললেই হবে। আর বলতে হবে আরে তারপরে সবই ঠিক আছে, যতগুলো মনে পড়লো পড়লো, তারপরে একটা সলিড পার্টের মধ্যে, সলিড পার্টের ইনঅর্গানিকের মধ্যে, সলিড পার্টের ইনঅর্গানিক। সলিড পার্টে দুটো জিনিস লিখবে অন্তত, অর্গানিক আর ইনঅর্গানিক। হুম। অর্গানিকে তো জানো আমাদের যত খাদ্যবস্তু তো সব রক্তই বহন করে, তার মানে কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, তিনটে তো এমনি মরে থাকবে। হরমোনও বহন করে, তো হরমোন থাকবে, গ্যাস থাকবে, অক্সিজেন থাকবে, কার্বন ডাইঅক্সাইড থাকবে, নাইট্রোজেন থাকবে। তবে মানে কি এগুলো তোমরা অলরেডি এরকম মনে করতে থাকলে, এবার এনপিএনটা মনে রাখবে, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স যেগুলো থাকে ওইগুলো, ওগুলো কি ইউরিয়া, অ্যামাইনো অ্যাসিড, ইউরিক অ্যাসিড, সব ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, সব কিছু হচ্ছে সব ওগুলো নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, ঠিক আছে। তো এই গেল তোমার ব্লাডের কম্পোজিশন হয়ে গেল, এগুলো মুখস্থ করতে হবে। এর ফাংশন, স্যার কালারিং বলে একটা কিছু কি? হ্যাঁ, কালারিং জ্যানথিন, তারপর হচ্ছে তোমার ওই যেটা পিগমেন্ট যেটা এ করে, না 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 বিলিরুবিন, বিলিরুবিন, এরা হচ্ছে সব পিগমেন্ট। ওই যে ওখানে এ করেছি অর্গানিক, বিলিরুবিন, বিলিভার্ডিন, তাই তো? হ্যাঁ, বিলিরুবিন, বিলিভার্ডিন, তারপরে জ্যানথিন। আরেকদিন তাহলে হিট শক বলিয়েছিলেন, ওটা তাহলে কি জিনিস আমাদের একটু বলে দিলে। হ্যাঁ, বলে দেবো তো। ওটা তো বেরিয়ে চলে এসেছে, এজন্য তো আগে ব্লাডটা ধরেছে, ওগুলো সব হয়ে গেছে। আর স্যার তাহলে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোটিন, 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 মানে ওটা তো প্লাজমা প্রোটিনের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, আরে তো প্লাজমারই তো অংশ। হ্যাঁ, সে আমি বুঝতে পেরেছি। লিক করাচ্ছি আমরা, তো প্লাজমা প্রোটিন থাকবে না। মেইনলি প্রোটিন মানে প্লাজমা প্রোটিন। হ্যাঁ, প্লাজমা প্রোটিনের আবার একটা আলাদা কোশ্চেন আছে। প্লাজমা প্রোটিনের 4 রকম, 4, হ্যাঁ, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথম কি? হ্যাঁ, তার মধ্যে ফাইব্রিনোজেন আর প্রোথোমিন প্রোটিন ফ্যাক্টর হিসাবেও কাজ করে। তোমার ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ঠিক আছে, ফাইব্রিনোজেন আর প্রোথোমিন এরা কাজ করে। তো ওইগুলো তো সব প্রোটিনের মধ্যে চলে গেল। এবার কাজ আছে ট্রান্সপোর্ট, যত ধরনের ট্রান্সপোর্ট আছে বলতে থাকবে।
ইয়ার অক্সিজেন বহন করে এই ধরো বলে হ্যাঁ ইয়ার কার্বন ডাইঅক্সাইড বহন করে নিয়ে আসে লাংস যত ধরনের খাদ্য বস্তু আছে খাদ্য কণা আছে প্রোটিন আর কার্বোহাইড্রেট কোষে কোষে পৌঁছে দেয় কোষে যত ধরনের নাইট্রোজেনাস পদার্থগুলো ফসফেট পদার্থ তারা রেচন অঙ্গগুলোতে পাঠিয়ে দেয় তার বহন চারটে হয়ে গেল ঠিক আছে ব্যালেন্স মেইনটেনেন্স অ্যাসিড বেস ব্যালেন্স, অ্যাসিড ব্যালেন্স Body temperature ব্যালেন্স তার আগে বলতে থাক ওয়াটার ব্যালেন্স অ্যাসিড বেস ব্যালেন্স রক্তের ব্যালেন্স তাপমাত্রা কন্ট্রোল করে ঠিক আছে চারটে ব্যালেন্সে বলতে আটটা হয়ে গেল এইবার বলে ডিফেন্সিভ ফাটাফাট মারছে গুলি করে তারা ডিফেন্স অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করতে যত লিউকোসাইট গুলো আছে আমাদের টি লিউকোসাইট হোমোসাইট তারা অ্যান্টিবডি তৈরি করছে জীবাণুদের এগেইনস্টে বডির মধ্যে একটা ইমিউনিটি গ্রোথ হচ্ছে অর্থাৎ আরবিসি গুলো তাদের ডাইরেক্ট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ডাইরেক্টলি এনকাপ করে মেরে দিচ্ছে এটা মনোসাইট বেশি করে তাই তো মনোসাইট আর লিউকোসাইট এদের ফ্যাগোসাইটিক প্রপার্টি আছে তো এইরকম এছাড়াও এরা বিভিন্ন হেপারিন ক্ষরণ করা তারপরে নিউ সাবস্টেন্স যেসব ক্ষরণ করতে হয় সেগুলো ব্লাড ক্ষরণ করে যার মাধ্যমে আমাদের তঞ্চন রোধকারী কিছু এগুলো সৃষ্টি হয় এই গেল আর স্টোরিং আয়রন স্টোর হিসাবে এটাকে বিভিন্ন খাদ্য স্টোর হিসাবে রেখে দিতে পারে তার মানে 10টা কাজ বলা এমন কিছুই নয় আর প্লাজমা এগুলো সব ব্লাডের কাজ সব ব্লাডের কাজ কতটা আর এই সকল তোমাদের ভেবে নোটে লেখা আছে তুমি আমি যাকে বলেছিলাম এবার গিয়ে করবে দেবে 5টা পরিবহন 5টা চারটে পরিবহন চারটে মেইনটেনেন্স তারপরে ডিফেন্সিভ একটা আছে অ্যান্টিবডি তৈরি একটা আছে সব আছে 10খানা করে দেবে তাহলে ফাংশন হয়ে গেল কম্পোজিশন হয়ে গেল তুমি প্রস্তুত হয়ে গেল আর এটা আসবেই ঠিক আছে তো এদিকে আমরা বুক শেষ হয়ে গেল এবার আমরা পেটে আসছি না আমাদের এগিয়ে যেতে হবে নাহলে শেষ করতে হবে না এবার পেটে আসছি হ্যাঁ বুকের মধ্যে যা যা ছিল সব মুখস্থ হয়ে গেল অ্যানাটমি হ্যাঁ স্যার খালি একটা জিনিস একটু বলে দেবেন ডায়াগনোসিস আর প্রোগনোসিস সিনপসিসটা খালি বলে দিন না বলে দিলাম তো হ্যাঁ মানে ওটা লিখে নেবো ডায়াগনোসিস হচ্ছে তোমার রোগ নির্ণয় করা আর প্রগনোসিস হচ্ছে রোগের চিকিৎসা চলাকালীন রোগটা কতটা রিকভারি হচ্ছে সেটা জানা এই হচ্ছে ব্যাপার হ্যাঁ দেখো অ্যাবডোমেন করতে গেলে 3টে পয়েন্টকে তোমাকে জানতে হবে 3টে পয়েন্ট একটা হচ্ছে ডিফয়েড প্রসেস যেটা কোথায় থাকে ডিফয়েড প্রসেসটা থার্ড এই স্টার্নামের নিচে 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 এইখানে ওখানে চলে গেছে এটা গেল নাভি আমবিলিকাস আর নিচে যে বললাম দুদিকে কোমরে যুক্ত হয় সামনে এরকম যুক্ত হয় সিম্ফাইসিস পিউবিস সিম্ফাইসিস পিউবিস এটা হচ্ছে জিফয়েড প্রসেস এটা হচ্ছে আমবিলিকাস এটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিস এই 3টে পয়েন্ট থাকে পেটের মিড লাইন বুঝতে পেরেছো আমরা অ্যাবডোমেন করার আগে আমরা বাইরে থেকে অ্যাবডোমেনকে 9টা ভাগে ভাগ করি 9টা ভাগে ভাগ করি কিরকম ভাবে ভাগ করি এই যে ক্ল্যাভিকল মিড লাইন আর এই যে সিম্পাথিক পিউবিস আর অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এইখানে টানলে পরে যে একটা ইম্পার্ট দ্যাট ইজ লিগামেন্ট থাকে একটা ইনগুইনাল লিগামেন্ট বলি ঠিক আছে তো এই রকম এখানে তোমার অ্যান্টেরিয়র ইলিয়াক স্পাইন থাকে দুদিকে সেখানে একটা লিগামেন্ট দিয়ে টান থাকে এইখান থেকে কোমর সৃষ্টি হয়ে পায়ের সৃষ্টি হচ্ছে তার আগে এই তোমার ডায়াফ্রাম আর এই হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট এই হচ্ছে অ্যাবডোমেন লম্বা হয়ে গেল ঠিক আছে এটা হচ্ছে আমবিলিকাস এটা সিম্পাথিক পিউবিস এটা জিফয়েড প্রসেস এবার এই জিফয়েড প্রসেস থেকে এক হাত ব্রেথ দিয়ে এরকম যদি আমি একটা ইমাজিনারি লাইন টানি আর তোমার
অ্যান্টিরিয়র সুপিরিয়র স্পাইনের একটু উপর দিয়ে যদি আমি একটা এরকম ইমাজিনারি লাইন টানি, এই দুটো তিনটে খাদুতে ভাগ হলো। এদিকে তোমার মিড পয়েন্ট অফ দা ক্লাভিকল আর মিড পয়েন্ট অফ দা ইনগুইনাল লিগামেন্ট, সেটা যদি একটা কাল্পনিক রেখা দিয়ে জুড়ে দিই, ইনগুইনাল লিগামেন্টের মিড পয়েন্ট আর ক্লাভিকলের মিড পয়েন্ট, তখন অ্যাবডোমেনটা 9টা খণ্ডে বিভক্ত হয়ে যাবে। 4 5 6 7 8 9। বুঝতে পেরেছো? এই 9টা খণ্ডের নাম আছে, এগুলোকে বলা হয় হাইপোকন্ড্রিয়াম। হ্যাঁ, লেফট এটা হচ্ছে রাইট সাইডে যেহেতু রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, এটা এপিগ্যাস্ট্রিয়াম, এটা লেফট হাইপোকন্ড্রিয়াম। উপরের তিনটে হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম। এটা হচ্ছে লাম্বার, এটা হচ্ছে রাইট লাম্বার, এটা আম্বিলিকাস, মাঝে আর যেহেতু আম্বিলিকাস হচ্ছে আম্বিলিকাল, লেফট লাম্বার। আর নিচে হচ্ছে ইলিয়াক জোন, রাইট ইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিয়াম, লেফট ইলিয়াক। এই 9টা রিজিয়নে পেটটাকে আমরা বাইরে থেকে 2-4টে ইমাজিনারি লাইন দিয়ে এরকম ভাবে আমরা ভাগ করে নিতে পারি। যদি তুমি আরো এতে করো, এরকম চোখে ধরো, এটা পেট, এটা এদিকে প্যারালালি, এদিকে মানে দুটো লংজিটিউডাল দুখানা ভাগ করে 1 2 3 4 5 6 7 8 9 এরকম ভাবে লিখে নিতে পারো। তাহলে 1 নম্বর কি ইন্ডিকেট করছে? রাইট হাইপোকন্ড্রিয়াম, এরকম বলবে। 2 নম্বর কি ইন্ডিকেট করছে? এপিগ্যাস্ট্রিক। 3 নম্বর লেফট হাইপোকন্ড্রিয়াম, এই রকম বলবে। 4 নম্বর ওটা স্যার ওটা হচ্ছে আপনার লাম্বার রাইট লাম্বার। এখানে আম্বিলিকাস আছে। 5 নম্বর আম্বিলিকাল। 6 নম্বর লেফট হচ্ছে আপনার লাম্বার। লাম্বার। 7 নম্বর হচ্ছে রাইট ইলিয়াক। এটা হচ্ছে পেলভিস। না, এটা এপিগ্যাস্ট্রিয়াম, এটা হাইপোগ্যাস্ট্রিয়াম। এপিগ্যাস্ট্রিয়াম, হাইপোগ্যাস্ট্রিয়াম মনে রাখবে। উপরের মাঝে আমরা মাঝে 3টে খণ্ড পাচ্ছি, উপরে পাচ্ছি এপিগ্যাস্ট্রিয়াম, মাঝে আম্বিলিকাল, নিচে হাইপোগ্যাস্ট্রিয়াম। এদিকে রাইট সাইডে রাইট হাইপোকন্ড্রিয়াম, রাইট লাম্বার, রাইট ইলিয়াক। লেফট সাইডে দেখো লেফট হাইপোকন্ড্রিয়াম, লেফট লাম্বার, লেফট ইলিয়াক। ঠিক আছে না? লেফট হাইপোকন্ড্রিয়াম। এবার কি হচ্ছে, এইটা কেন করেছি না, আমাদের পেটের ভেতরে যে অঙ্গগুলো আছে, যেমন স্টমাক, কিডনি, লিভার, ইলিয়াম, ইন্টেস্টাইন, ঠিক আছে, স্প্লিন, আরো ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, ইউরিনারি ব্লাডার, তো ইউরেথ্রা, ইউরেটার, এই যে ভিসেরাগুলো আছে, এই ভিসেরাগুলোর বাইরে থেকে অবস্থান নির্ণয় করার জন্য আমরা বাইরে থেকে পেটটাকে 9টা অ্যানাটমিক্যাল অংশে ভাগ করে নিই। ঠিক আছে? এইবার দেখো আমাদের 2 নম্বর কথা হচ্ছে আমাদের পেটের মধ্যে মেন অঙ্গগুলো কি কি, যেগুলো আমাদের করতে হবে। পেটের মধ্যে একটা বড় লার্জেস্ট গ্ল্যান্ড থাকে, তাকে বলছি আমরা লিভার। এটা এরকম ভাবে পেটের মধ্যে আছে। ঠিক আছে? তো লিভার, এই যে সামনে যে রিপসগুলো আছে, লিভারটা ঠিক রিপসের ভেতরে এরকম ভাবে, লিভারটা এই মুখটা এমন ভাবে করা থাকে, এই 3টে অংশকেই ইনভলভ করে। উপরে রাইট হাইপোকন্ড্রিয়ামের মধ্যে বেশিটা থাকে, কিছুটা এপিগ্যাস্ট্রিয়াম, ইভেন টিপটা লেফট হাইপোকন্ড্রিয়াম অবধি এক্সটেন্ড থাকে লিভারের টিপটা। তার মানে ইন রিলেশন টু অ্যাবডোমিনাল এরিয়া, আপার 3টে পার্টি কিন্তু লিভার অকুপাই করছে। বুঝা গেল?
তার মানে যদি ইন রিলেশন টু অ্যাবডোমিনাল এরিয়া লিভারের পজিশন বলি, both the liver situated in the right hypochondrium, epigastrium and left hypochondrium. বুঝা গেল? হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু ডগাটা মানে পুরোটাই যে থাকতে হবে তার তো কোনো মানে নেই। আমার বর্ডার এইখানে আমি দাঁড়িয়ে থাকলে আমার বর্ডার আমার 15 বিঘে জমি সম্পত্তি আছে, তো আমি আমার ওই বিপক্ষ লোকের বর্ডারে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে বলছি আমি আমার জমিতেই দাঁড়িয়ে আছি, ও লোকটা বলে হ্যাঁ আমি তো আমার জমিতেই দাঁড়িয়ে আছি। ওই রকম ব্যাপারটা ওই রকম, বুঝতে পেরেছো কি বললাম? টিপটা জাস্ট টাচ করে, টাচ করা মানে অ্যানাটমিক ভাষায় ওই পুরো অঞ্চলটার, পুরো বলবে না কিন্তু অঞ্চলটার নাম তো বলতে হবে। সে 1 ইঞ্চিতেই থাকুক আর 2 ইঞ্চি জুড়েই থাকুক, বুঝতে পেরেছো? এর সঙ্গে দুটো তোমার এর সঙ্গে আরেকটা অঙ্গ থাকে, ইসোফেগাসটা এখানে এসে এরকম এক্সপ্যান্ডেড হয়ে যায়, তাকে বলি আমরা স্টমাক, যেটা আমাদের করতে হবে। তাহলে এই দুটো অঙ্গ স্টমাক আর লিভার তোমাদের কোর্সে আছে, ঠিক আছে? এইখানে লাম্বার রিজিয়নে এইদিকে সিমনিজের মতো একটা, এদিকে সিমনিজের মতো একটা, দুটো অঙ্গ আছে, এদেরকে আমরা বলি কিডনি। কিডনি, বুঝতে পেরেছো? এইটা লেফট সাইড যদি হয়, এটা রাইট সাইড, ঠিক আছে? আর কিডনির সঙ্গে তোমার এরকম দুটো নল বেরিয়ে আসে এই দুদিকের কিডনি থেকে, মানে আগে বলতে চাইছি জেনারেল কনসেপ্টটা করো। একটা ব্লাডারের মধ্যে পড়ে, তারপর একটা নল দিয়ে বাইরে বেরিয়ে যায়। এটা হচ্ছে কিডনি অ্যান্ড ইউরিনারি সিস্টেম। এই এতগুলো অঙ্গ, একটা কিডনি, দুটো ইউরেটার, একটা ইউরিনারি ব্লাডার, একটা ইউরেথ্রা, এইগুলো কানেক্ট হয়ে একটা সিস্টেম করে ফেললো, দ্যাট ইজ হচ্ছে এক্সক্রিয়েটরি সিস্টেম। বুঝা গেল? হ্যাঁ, বা কিডনি অ্যান্ড ইউরিনারি সিস্টেম। এইদিকে লিভার আর এইখানে স্টমাক এরকম ভাবে ব্যান্ড খেয়ে হচ্ছে তোমার ডিওডিনাম। ডিওডিনামটা একটু সরু হয়ে গিয়ে নল তৈরি করে হয়ে যাচ্ছে জেজুনাম, আরো সরু হয়ে প্যাঁচ খাচ্ছে ইলিয়াম, হয়ে লাস্টে সিকাম, এইখানে এসে একটা এতে মিলিত হয়। এই মিলিত হওয়ার এইখান দিয়ে একটা প্রজেকশন বেরোয়, দ্যাট ইজ অ্যাপেন্ডিক্স। এইবার এটা আমাদের ওটে লার্জ ইন্টেস্টাইনে, লার্জ ইন্টেস্টাইনের এইখান থেকে শুরুয়াত হয়ে গেছে। সিকাম থেকে সিকাম যেখানে মিশছে, ইলিয়াম যেখানে সিকাম এসে মিশছে, দ্যাট ইজ কল্ড ইলিওসিকাল জাংশন। এই ইলিওসিকাল জাংশন থেকে তোমার কয়েক সেন্টিমিটার নিচে একটা প্রজেকশন থাকে, দ্যাট ইজ অ্যাপেন্ডিক্স। আর এই যে পাটির মতো যে অংশটা চওড়া অংশটা মিশলো, দ্যাট ইজ হচ্ছে সিকাম। এই যে এতগুলো হিলিক টানলাম, এই যে স্টমাক, এই যে একটা ওপেনিং, ওপেনিং তো না আমি কল্পনা করছি, কারণ এখানে যদি কেটে বাদ দিয়ে এটা ওপেন হবে, এইখানে যদি আমরা ডায়াফ্রামে দিয়ে ঢুকিয়ে দিয়ে কেটে নামছে, এখানে একটা যদি কেটে দিই ওপেনিং পাবো, সিঙ্গেল হিসাবে এটা আমি চিন্তা করি, যেহেতু সিঙ্গেল নয়, এটা তো নল, নল এরিয়া তো কন্টিনিউয়াস অংশ, কারণ ইসোফেগাসের সঙ্গে যুক্ত আছে, আলাদা কিছু নয়, একসঙ্গে একটা নলের মাধ্যমে যুক্ত আছে। কিন্তু আমরা আলোচনার সুবিধার জন্য এটা কাট আপ করছি। ওদিকে ইসোফেগাসকে চেস্টের মধ্যে রেখে দিলাম, চেস্টের মধ্যে বলেছিলাম না ভাইটাল যতগুলো অর্গান আছে তার মধ্যে একটা ইসোফেগাস আছে, একটা শ্বাসনালী আছে, দুটো লাংস আছে, একটা হার্ট আছে, এই বলেছিলাম তো। এই ইসোফেগাসটাই ওদের যে ডায়াফ্রাম তো ছাদ, আপার পার্ট অফ দ্য বডি, লোয়ার পার্ট অফ দ্য বডি, ডায়াফ্রাম ছাদের মধ্যে কিছু ওপেনিং আছে যার মধ্যে দিয়ে জিনিসগুলো নিচে নামছে, নিচ থেকে উপরে উঠছে। সেরকম ইসোফেগাস যখন নামবে
তার ইসোফেজিয়াল ওপেনিং থাকবে ডায়াফ্রামের মধ্যে, ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে এ পেটের মধ্যে চলে আসবে। যে ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে নিচে নেমে এলো, এটা ফুলে এরকম চওড়া হয়ে একটা অঙ্গ সৃষ্টি হলো, দ্যাট ইজ কল্ড স্টমাক। এইরকম ভাবে কনসেপ্ট করতে হবে। এই স্টমাকের কন্টিনিউয়েশন হচ্ছে বা ন হয়ে যাচ্ছে, এই যে এইখান থেকে এইখান থেকে শুরু হচ্ছে ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের প্রথম অংশটাকে বলছি আমরা ডিউডিনাম, তারপরে অংশটাকে বলছি জেজুনাম, তারপর আরো সরু অংশটাকে বলছি ইলিয়াম। তার মানে ইন্টেস্টাইনের মধ্যে এই যে ইন্টেস্টাইনে যেহেতু এরা দৈর্ঘ্যে ছোট নয়, স্মল ইন্টেস্টাইন বলছি এদের, কেন এদের ক্যালিবারে সরু বলে, বুঝা গেল? হ্যাঁ, এরা লম্বায় যথেষ্ট বড়, ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে ক্যালিবারটা এখানে সরু, আর এখানে ক্যালিবারটা দেখো মোটা, বুঝতে পেরেছো? সেই জন্য এই মোটা বলে এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। তার মানে এটা আগে তো মুখগহ্বর সেগুলো তো আমরা বলেই দিয়েছি, ইসোফেগাস অবধি হয়ে গেছে। ইসোফেগাস শেষে পেটে যখন ঢুকলো স্টমাক হলো, স্টমাকের পরবর্তী অংশটাকে বলছি আমরা ইন্টেস্টাইন, স্টমাকের পরবর্তী অংশটাকে বলছি ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনকে দুটো ভাগে ভাগ করছি, একটা নলের মধ্যে যে অংশটুকু পাচ্ছি সরু যেহেতু ক্যালিবার, তাদের বলছি স্মল ইন্টেস্টাইন, আর যেগুলো মোটা পাচ্ছি তাদের বলছি লার্জ ইন্টেস্টাইন। এবার স্মল ইন্টেস্টাইনকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করছি, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, ঠিক আছে। আবার লার্জ ইন্টেস্টাইনকে আমরা কতগুলো ভাগে ভাগ করছি, এই অংশটাকে বলছি সিকাম, এটা উঠছে এটাকে বলছি অ্যাসেন্ডিং কোলন, তারপর ডিসেন্ডিং, এইবার এখান দিয়ে ট্রান্সভার্সলি যাচ্ছে ট্রান্সভার্স কোলন, তারপরে এখানে প্যাচকে আবার নিচে নামছে ডিসেন্ডিং কোলন, এস এর মধ্যে একটু এ হয়ে যাচ্ছে সিগময়েড কোলন, তারপরে রেকটাম, তারপরে অ্যানাল ক্যানাল, অ্যানাল ফিস বা অ্যানাস, তাই তো স্যার? অ্যানাস, ঠিক আছে। তারপরে এই পুরো ব্যাপারটাকে বলছি আমরা লার্জ ইন্টেস্টাইন। তা লার্জ ইন্টেস্টাইনে কতগুলো পার্ট? সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল, অ্যানাস। 8টা। এতগুলো অংশ হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের। স্মল ইন্টেস্টাইনের অংশ 3টে, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, ঠিক আছে। এইবার যেখানে তোমার স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনের সঙ্গে মিশছে সেটাকে বলছি আমরা ইলিওসিকাল জাংশন। তার নিচেই আছে একটা প্রজেকশন কিমির মতো বা কেঁচোর মতো, তাকে বলছি ভার্মিকম এর, তাই তাকে বলছি ভার্মিকম অ্যাপেন্ডিক্স বা শুধু অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। তো আমরা পেটে মেনলি ইন্টেস্টাইন মানে আমাদের যে জিআই সিস্টেম আছে, জিআই সিস্টেমের সব অংশগুলো আমরা পড়ে নিলাম। এবার তোমার এখানে কোশ্চেন আছে জিআই সিস্টেম সম্বন্ধে, সেই জিআই সিস্টেম তার মানে কিভাবে তৈরি হবে, জিআই সিস্টেম তৈরি হবে কোনখানটা বলুন তো উপরে আছে এসে তো উপরে কোন এই যে ডিসেন্ডিং এই যে এইখানে যাচ্ছে তো এই ট্রান্সভার্স, এই ডিসেন্ড হয়ে এইখানটা এর মধ্যে তো ব্যাক খেয়ে তারপরে রেকটাম হচ্ছে, তারপরে অ্যানাল ক্যানাল হয়ে অ্যানাল এইখানে ব্যাক খাচ্ছে বলে ডিসেন্ডিং কোলনেরই যে অংশটা ব্যাক খাচ্ছে তাকে বলে দেওয়া হচ্ছে সিগময়েড। এস সিগময়েড মানে সিগমার যে সাইনটা এস এর মতো দেখতে সিগমাকে, সেই না ওই জায়গাটা সিগমার মতো দেখতে বলে ওটাকে ওই কোলনের ওই অংশটুকুকে বলা হচ্ছে সিগময়েড কোলন। তারপরে অংশটুকুকে বলা হচ্ছে রেকটাম, তারপরে হচ্ছে অ্যানাল ক্যানাল, অ্যানাল ক্যানাল উইথ অ্যানাস বলে দিলেও হবে। তার মানে এই যে মুখ মাউথ থেকে অ্যানাস অবধি জিআই সিস্টেম হচ্ছে একটা কন্টিনিউয়াস নল উইদাউট এনি ইন্টারাপশন, ঠিক আছে, বাট কন্ট্রোলড বাই স্ফিংক্টার। সো মেনি স্ফিংক্টার আর প্রেজেন্ট উইদিন দ্য টিউব। ওই জিআই সিস্টেমটার মধ্যে অনেক স্ফিংক্টার, এখানে কার্ডিয়াকে যে এখানে যে ঢুকছে কার্ডিয়াক স্ফিংক্টার, এখানে এখান থেকে নল শুরু হচ্ছে, এখানে একটা স্ফিংক্টার কন্ট্রোল আছে, পাইলোরাস বলে যেহেতু একে বলে পাইলোরিক স্ফিংক্টার। তো এইটা খুঁজলে পরে এখানেও স্ফিংক্টার আছে ইলিওসিকাল জাংশনে, এখানেও তোমার গার্ডেড বাই এ স্ফিংক্টার বা তোমার সেপ্টাম যাই বলে। তো এরকম বিভিন্ন
নাম সেরকম আছে, দেখবে অ্যাপেন্ডিকুলার সেপ্টাম না অ্যাপেন্ডিকুলার এরকম দেওয়া আছে। তো যাই হোক না কেন, মুদ্রা কথা বেসিক আইডিয়া গুলো যেগুলো করে রাখতে হবে তোমাদের। এইরকম জিআই সিস্টেম হচ্ছে একটা কন্টিনিউয়াস নল, যেটা মুখগহ্বর থেকে শুরু হয়েছে, মুখ থেকে শুরু হয়েছে অ্যানাস অব্দি শেষ হয়েছে, এবং এর মধ্যে কোনো ইন্টারাপশন নেই, ঠিক আছে। এবং এই নলটারই বিভিন্ন অংশ আমরা বিভিন্ন নামে অভিহিত করেছি। তারই মধ্যে পেটে যে অংশটুকু আসছে সেই নলটার, সেখানে স্টমাক থেকে শুরু হচ্ছে, তারপরে ইন্টেস্টাইনের ভাগগুলো আমরা করলাম, ঠিক আছে। এইবার ডাইজেস্টিভ সিস্টেম যখন বলছি আমরা, তখন ডাইজেস্টিভ সিস্টেমটাকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ডাইজেস্টিভ GLAND গ্ল্যান্ড, আর একটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট TRACT ট্র্যাক্ট। ডাইজেস্টিভ গ্ল্যান্ড এন্ড ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ডাইজেস্টিভ ট্র্যাক্ট বলতে মুখ থেকে নিয়ে অ্যানাস অবধি যে নরমাল নলটা, তাকে বলছি ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তার বিভিন্ন অংশগুলোর নাম তোমাদের বলতে বলবে, তোমরা বলবে। মাউথ ক্যাভিটি, তারপরে গলবিল যেটাকে বলছি, ফ্যারিংস, তাই তো। তারপরে হচ্ছে তোমার ইসোফেগাস, না ল্যারিংস রেসপিরেটরি সিস্টেমে চলে যায়, ইসোফেগাস। তারপরে হচ্ছে তোমার স্টমাক, তারপরে হচ্ছে তোমার ইন্টেস্টাইন। এবার ইন্টেস্টাইনের দুটো পার্ট করবে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন কত প্রকার? স্মল ইন্টেস্টাইন কত প্রকার? তিন প্রকার, জেজুনাম, ইলিয়াম। আর লার্জ ইন্টেস্টাইনে কতগুলো পার্ট? 8টা আছে। অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স না, আগে সিকাম থেকে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, তারপর হচ্ছে সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল, অ্যানাস। ঠিক আছে। স্পাইনাল অরিফিস, তাই বলো, কিছু এসে যাবে না। পরিষ্কার হয়ে গেল, ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে গেল। এইবার এটা একটা হয়ে গেল। এবার গ্ল্যান্ড, ডাইজেস্টিভ গ্ল্যান্ড আছে কতগুলো, চিন্তা করে করে বলতে হবে। মুখ থেকে শুরু করতে হবে, মুখ থেকে শুরু করতে হবে। মুখে 3 pairs of salivary gland act as a digestive gland. Salivary gland parotid, sublingual, আর হচ্ছে সাবম্যান্ডিবুলার, জোড়ায় জোড়ায় থাকে, এবং এরা খাদ্য হজম করতে সাহায্য করে, মুখকে সিক্ত রাখে, কথা বলতে সাহায্য করে, হ্যাঁ, জীবাণুগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। কারণ লাইসোজাইম এনজাইম ওই সালাইভার মধ্যে আছে। আমরা যে অনর্গল কথা বলছি, বায়ুমণ্ডলের জীবাণু তো ঢুকছে, তারা কেন শরীরকে এফেক্ট করতে পারছে না। সালাইভা কি করছে, ওর মধ্যে যে লাইসোজাইম আছে জীবাণুগুলোকে মেরে ফেলছে, বুঝতে পারছো? আর আমি যে অনর্গল বকে যাচ্ছি, আমার জিভটা যদি শুকিয়ে যেত, আটকে যেত, আমি বলতে পারতাম না। ওই যে সিক্রিয়েশন, লালা আর্টিকুলেশনে হেল্প করছে। তার মানে লালা রসের যদি ফাংশন বলতে বলে, লালা রসের কত ফাংশন আছে, শুধু নট অনলি ডাইজেস্টিভ ফাংশন, অ্যানাদার ফাংশনও অনেক আছে, ঠিক আছে। সেগুলোকে তোমাকে বলতে হবে। আর্টিকুলেশনে সাহায্য করে, জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, এইসব জায়গাগুলো বলতে হবে, ঠিক আছে। এবার ডায়ালিন, স্যার লালা রস মানে তো টায়ার। না, ব্যাপারটা ওইভাবে নয়। বলবে যে লালা রসের মধ্যে দুটো এনজাইম থাকে, এরকম ভাবে বলে, একটা হচ্ছে ট্যালিন আর একটা হচ্ছে মল্টেজ। লালা রসের মধ্যে শুধুমাত্র সেদ্ধ শর্করাকে হজম করার মতো এনজাইম আছে, এই কথাটা মাথায় ঢোকাবে। নো প্রোটিন স্প্লিটিং এনজাইম, নো ফ্যাট স্প্লিটিং এনজাইম, only carbohydrate, but boiled carbohydrate, not raw carbohydrate. লালা রসের মধ্যে কি কি থাকছে? টায়ালিন আর মল্টেজ। টায়ালিন আর মল্টেজ এনজাইমগতভাবে। টায়ালিন কি করে? সেদ্ধ শ্বেতসার, যেমন যে শাকা, রুটি, ভাত, সিদ্ধ আলু, খুব কমন এক্সাম্পল অফ তোমার বয়েল স্টার্চ। বয়েল স্টার্চের উপরে কাজ করে টায়ালিন, এবং তাকে ভেঙে ভেঙে মল্টোজে পরিণত করে দেয়, আর পারে না। এরপরে যে মল্টেজ এনজাইমটা ফর্ম করে, ওই মল্টেজ এনজাইম মল্টোজকে গ্লুকোজে কনভার্ট করে। তার মানে শ্বেতসার ওখানে সিদ্ধ শ্বেতসার
গ্লুকোজে পরিণত হয়। কিন্তু পুরোটা নয়, যত আমরা সিদ্ধ সেসার খাই তার অনলি 10% লালা রস গ্লুকোজে পরিণত হচ্ছে। বাকিটা মানে বয়েল স্টার্চ থেকে আপনার গ্লুকোজে কনভার্ট করছে টায়ালিন। এর মধ্যে অনেক স্টেপ আছে, এইথোরেক্সিন, অ্যাক্লোরেক্সিন, আর সব সব আছে, আমি ঠিক মনে পড়ছে না। কারণ তিনটে না চারটে ডেক্সট্রিন আছে, তারপরে আইসোমল্টেজ, তারপরে মল্টেজ। বুঝতে পারছি? এটা আচ্ছা, মল্টেজ কি করে? মল্টেজ এবার মল্টোজ জাতীয় যে মল্টোজ অব্দি করে ছেড়ে দিল, সেই মল্টোজকে কনভার্ট ইনটু গ্লুকোজ। টায়ালিন মল্টোজ করছে। টায়ালিন গ্লুকোজ না টায়ালিন সেসারকে মল্টোজে পরিণত করছে, মল্টোজে পরিণত আর মল্টোজকে গ্লুকোজে পরিণত। ঠিক আছে, মানে গুলিয়ে ফেলবে না। হ্যাঁ, এটা গুলিয়ে যাচ্ছে। মাঝ বয়েল স্টার্চ ব্রেক ডাউন করছে আপনার। হ্যাঁ, বয়েল স্টার্চ ব্রেক এই দেখো ডাউন জন্য আমরা বলে লালা রসে দুটি সেসার পরিপাককারী এনজাইম আমরা দেখতে পাই, একটা হচ্ছে টায়ালিন, একটা হচ্ছে মল্টেজ। টায়ালিন সিদ্ধ, হ্যাঁ মল্টেজ না মল্টেজ এনজাইম যখন করবে এর সঙ্গে হ্যাঁ, মল্টেজ। মল্টোজ হচ্ছে খাবারটা, আর এনজাইমটা না হচ্ছে মল্টেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার টায়ালিন সিদ্ধ শর্করাকে ভেঙে ভেঙে মল্টোজে পরিণত করে। মল্টেজ এই মল্টোজ জাতীয় খাদ্যের উপর ক্রিয়া করে তাকে গ্লুকোজে পরিণত করে। তখন গড়বড় হবে কেন বলো? অতক্ষণ পড়ে থাকলে হবে না, আরো এগোতে হবে স্কিলে। এইবার এসো স্টমাক। স্টমাক হচ্ছে একটা, স্টমাকের মধ্যে অসংখ্য ডাইজেস্টিভ গ্ল্যান্ড থাকে, অর্থাৎ এর যে প্যারাইটাল ব্রাঞ্চ, সেখানে তোমার কিছু সেল থাকে যারা এই সেল ক্ষরণ করে, আর কিছু সেল থাকে যারা এনজাইম ক্ষরণ করে। ঠিক আছে, স্টমাকের মধ্যে এনজাইম বলতে কি আছে? পেপসি পেপসি, আর হচ্ছে লাইপেজ। দুটো এনজাইম থাকে স্টমাকের মধ্যে, দু ধরনের। একটা হচ্ছে প্রোটিন স্প্লিটিং এনজাইম, আর হচ্ছে যে ফ্যাট স্প্লিটিং এনজাইম। দেয়ার ইজ নো কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম ইন দ্য স্টমাক। মাথায় ঢুকিয়ে নাও, স্টমাকের মধ্যে কার্বোহাইড্রেট হজমকারী কোনো এনজাইম থাকে না, এই কথাটা মনে রাখবে। শুধু থাকে প্রোটিনকে ভাঙার এনজাইম, ফ্যাট পেপসিন যেটাকে বলছি, থাকে অ্যাকচুয়ালি পেপসিনোজেন হিসাবে থাকে। সেটা তোমার অ্যাসিডের HCl অ্যাসিডের প্রভাবে অ্যাক্টিভ পেপসিনে পরিণত হয়, এবং এদিকে প্রোটিন জাতীয় খাবারটা অ্যাসিডের সঙ্গে মিশে গিয়ে অ্যাসিড মেটাপ্রোটিন হয়। ওই অ্যাসিড মেটাপ্রোটিনের উপরে তখন ওই অ্যাক্টিভ পেপসিন কাজ করে, তাকে ভেঙে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। পেপসিনের কাজ হচ্ছে প্রোটিনকে স্প্লিট ডাউন করা। সোজা কথা, প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে ওই তো, তাই তো, প্রোটিন স্প্লিটিং করা। স্প্লিটিং করা। ঠিক আছে, তাহলে পেপসিনোজেনটা কি বলছেন? প্রোটিনটা পেপসিনোজেন। ওই একই পেপসিন যখন form হয় তখন ও কিন্তু কোনো কাজ করতে পারে না। ও যতক্ষণ না এই সেলের সঙ্গে অ্যাক্টিভ পেপসিনে পরিণত হবে, আবার শুধু প্রোটিনের উপর কাজ করতে পারবে না, ও কাজ করে অ্যাসিড মেটাপ্রোটিনের উপরে। তা আমরা বুঝে নাও এই সেলে কতটা গুরুত্ব স্টমাকে। ওই যে অক্সিজেন সেলগুলো থাকে, প্যারাটাল সেলগুলো যখন এনজাইমগুলো ক্ষরণ করছে, অক্সিজেন সেলগুলো কি করছে? অ্যাসিড ক্ষরণ করছে। অ্যাসিড মেইনলি HCl অ্যাসিড। এই HCl অ্যাসিডের প্রচুর গুরুত্ব। এই যেমন খাদ্যবস্তুর মধ্যে জীবাণুগুলোকে ধ্বংস করে, ইনফেক্টেড ফুডগুলোকে ডিসইনফেক্টেড করে, তার মানে তাই জীবাণুদের ধ্বংস করে। সেই রকম এই এনজাইমটাকে অ্যাক্টিভেট করে, প্লাস খাবারটাকেও অ্যাসিড মেটাপ্রোটিনে পরিণত করে। কারণ ওই অ্যাক্টিভেটেড এনজাইম কখনোই ডাইরেক্ট প্রোটিনের উপর কাজ করতে পারবে না, যতক্ষণ না প্রোটিন অ্যাসিডের সঙ্গে মিশে অ্যাসিড মেটাপ্রোটিন হচ্ছে। বুঝতে পেরেছো? ডাইরেক্ট প্রোটিনের উপর কোনো কাজ নেই। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পেপসিন অলওয়েজ অ্যাক্টিভেটেড বাই HCl, আবার প্রোটিন যে খাদ্য সেও কনভার্টেড বাই HCl, অ্যাসিড মেটাপ্রোটিন। এইবার অ্যাসিড মেটাপ্রোটিন থেকে প্রাইমারি প্রোটিওজ, সেকেন্ডারি প্রোটিওজ, টারশারি প্রোটিওজ, পেপটন হয়ে তারপরে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। ঠিক আছে, তো এটা অনেকগুলো স্টেপগুলো আছে, স্টেপগুলো তোমরা বলতে পারো। স্যার, এটা কি সংক্ষেপে বলুন? পেপসিন অলওয়েজ অ্যাক্টিভেটেড বাই হোম? HCl। কি পেপসিন অলওয়েজ অ্যাক্টিভেটেড বাই HCl।
তৈরি করে অ্যাসিড মেটাপ্রোটিন তারপরে হ্যাঁ অ্যাসিড মেটা প্রোটিনের উপরেই ও কাজ করে কাজ করে করে তাকে ভেঙে ভেঙে অ্যামাইনো অ্যাসিড পরিণত করে সার হয়ে গেল। তার মানে স্টমাক গেল। লাইপেজ থাকে, লাইপেজ হচ্ছে তোমার ফ্যাটের উপরে ক্রিয়া করে তাকে ভেঙে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করে দেয়। হয়ে গেল। এইবার চলে এসো স্টমাকের হয়ে গেল। এইবার থাকে তোমার ইন্টেস্টাইনের মধ্যে অসংখ্য গ্রন্থি থাকে, গুনাস গ্রন্থি, তারপরে আরো সব নাম আছে, ওগুলো দেখে নেবে। তারা বিভিন্ন ধরনের আন্তরিক রস ক্ষরণ করে, যে আন্তরিক রসগুলোর মধ্যে সব ধরনের খাদ্য হজমকারী এনজাইম আছে। স্যার একটা বুঝি অন্ত্র কাকে বলে অন্ত্র? এই যে ডিওডিনাম থেকে একদম এ অবধি মানে রেকটাম অবধি সবই অন্তর। দুটো ভাগ, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত, একটা হচ্ছে বৃহদান্ত। এই এতক্ষণ বললাম যে স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত, লার্জ ইন্টেস্টাইন মানে বৃহদান্ত। স্মল ইন্টেস্টাইনের দৈর্ঘ্য অনেক বেশি, লার্জ ইন্টেস্টাইনের দৈর্ঘ্য অনেক কম। কিন্তু কেন লার্জ করছি? এদের ডায়ামিটারটা বড়টা বলে আর এদের ডায়ামিটারটা ছোট বলে। এবার ক্ষুদ্রান্তের তিনটি অংশ, একটা যে ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, আর বৃহদান্তের 6টা-8টা অংশ নাম মুখস্থ করে নিতে হয়ে গেল। এইবার চলে আসবে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মুখগহ্বরের মধ্যে 3 ধরনের স্যালাইভারি গ্ল্যান্ড আছে, প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবমেন্ডিবুলার। তারপরে তোমার স্টমাকে আসছে, স্টমাকে কিছু এনজাইম ক্ষরণকারী গ্ল্যান্ড আছে। ইন্টেস্টাইনের মধ্যেও এনজাইম ক্ষরণকারী গ্ল্যান্ড আছে, যারা 3 ধরনের এনজাইমই ক্ষরণ করতে পারে, যেমন অ্যামাইলেজ, আচ্ছা অ্যামাইলেজ, লাইপেজ আর হচ্ছে পেপসিন। পেপসিনও করে, টিপসিনও করে। বুঝে গেল? তো এইরকম সব মডেল এখানে পাওয়া যায় সব ধরনের, কারণ ইট ইজ দ্য লাস্ট স্টেপ। এরা যা যা করলো, যা যা করে রইলো, প্রত্যেককে এই ইন্টেস্টাইন ভেঙে চলো। তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে ইন্টেস্টাইন আর এই যে স্টমাকের পিএইচ অনেক কম, 3.5 অনেক কম, whereas intestinal juiceর পিএইচ অনেক বেশি। অ্যালকালাইন। কারণ এই যে বললাম, এই যে স্টমাক থেকে যে এনজাইমগুলো ক্ষরণ হয়, তারা অ্যাসিড ছাড়া অ্যাক্টিভিটি করতে পারে না। সেই রকম ইন্টেস্টাইনের মধ্যে যে এনজাইমগুলো ক্ষরণ হয়, তারা আবার অ্যালকালি ছাড়া অ্যাক্টিভিটি করে। তার জন্য এই যে লিভার ওইখানেই গুরুত্বপূর্ণ। লিভার তো ডাইরেক্ট কোন এনজাইম ক্ষরণ করছে না, যে খাদ্যগুলোকে তৈরি করে। তবে লিভারকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? কারণ প্রায় 60% এর উপরে খাদ্য হজম হবে ইন্টেস্টাইনে। এরা করছে বটে, এরা কতটুকু করছে? স্টমাক করে 40%, এই করে 10%। স্টমাক শুধু প্রোটিন করে, কার্বোহাইড্রেট কিছু করতে পারে না। এখানে 10% কার্বোহাইড্রেট, বাকি কার্বোহাইড্রেট সব ইন্টেস্টাইন করতে হবে, 90% ইন্টেস্টাইনকে করতে হবে, প্লাস তোমার প্রোটিনের 60% কে করতে হবে, প্লাস ফ্যাটের 60% কে করতে হবে। তো ইন্টেস্টাইনের তো লোড সবচেয়ে বেশি। ভাইরাস যে ইন্টেস্টাইনে যত এনজাইম আছে, ওতে কিন্তু তোমার অ্যালকালাইন মিডিয়া ছাড়া কাজ করতে পারে না। আর এই অ্যালকালাইন মিডিয়াটা সাপ্লাই করে বাইল বা পিত্ত, which is secreted by the liver। ওই জন্য লিভারকে কেমিক্যাল ফ্যাক্টরি অফ দ্য বডি বলা হয়। বুঝা গেল? ল্যাবরেটরি বলে। হ্যাঁ, কেমিক্যাল ল্যাবরেটরি ফ্যাক্টরি বলা হয়। বা কেমিক্যাল খাওয়া দাওয়ার কাজ যত কিছু হচ্ছে ওর মধ্যেই করছে। তো ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে তো আমরা লিভারকেও আমরা ধরে নিচ্ছি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে লিভার হচ্ছে একটা বড় গ্ল্যান্ড এবং ডাইজেস্টিভ গ্ল্যান্ড হিসাবে ধরি। কারণ ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যেই এতগুলো জিনিসগুলোকে আমাকে বলতে হবে। তার মানে একটা ডাইজেস্টিভ সিস্টেমের ডাইজেস্টিভ ট্র্যাক্ট আর ডাইজেস্টিভ গ্ল্যান্ড, ডাইজেস্টিভ গ্ল্যান্ডগুলোর মধ্যে যেমন প্যারাটিড থেকে শুরু করলে স্টমাকের মধ্যে গ্ল্যান্ড আছে, ইন্টেস্টাইনের মধ্যে গ্ল্যান্ড আছে, আর লিভার, এইগুলো হচ্ছে সব ডাইজেস্টিভ গ্ল্যান্ড। নাম মনে শুধু দেবে। বুঝে গেল? এবার জিআই সিস্টেমের কাজ হচ্ছে হজম করা। হজমগুলো বলে দেবে, কার্বোহাইড্রেট, ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, ডাইজেশন অফ প্রোটিন, ডাইজেশন অফ ফ্যাট। লিভারের লিভার মেটাবলিজমে হেল্প করে, লিভার বডির অনেক কিছু মেনটেন করে। সব নোটের মধ্যে লিভারের 10টা কাজ লিখে দেওয়া আছে, ওইটা মুখস্থ করে। ঠিক আছে? ওখানে বোঝাবার কিছু নেই।
হয়ে গেল। এইবার চলে আসছি, কারণ আমাকে আরো কি দিয়ে করতে হবে। এই গেল টিআই সিস্টেম। এইবার হচ্ছে কি লিভার অ্যান্ড এই এবার লিভার থেকে যে সিস্টেমটা গ্রো করছে, লিভার থেকে দুটো হেপাটিক, এইটা মনে রাখার চেষ্টা করবে। লিভার থেকে দুটো সব কিছু জুড়ে জুড়ে একটা লিভার থেকে যদি আমি কনসেকশন করি, সেখানে এরকম অসংখ্য নোডুল দেখতে পাবো। আর এই সেন্ট্রাল ভেন থাকে, আর ভেন থেকে সেলগুলো এরকম ভাবে চারদিকে স্পোকের মতো এরকম ভাবে এ করেছে, প্রজেক্টেড হয়েছে চাকার মতো। এই মাঝে হচ্ছে তোমার ক্যানালিকুলিগুলোর মধ্যে এই লিভার সেলগুলো থেকে পিত্তরস ক্ষরণ হয়, সেটা সেন্ট্রাল ভেনে এসে পড়ে সেন্ট্রাল নালীর মধ্যে। সেইগুলো জুড়ে 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 এই যে একটা হেপাটিক নল হয়ে রাইট সাইড থেকে একটা, লেফট সাইড থেকে একটা হয়ে বেরিয়ে আসে হেপাটিক ডাক্ট হয়ে। এই দুটো হেপাটিক ডাক্ট জুড়ে গিয়ে হয় কমন হেপাটিক ডাক্ট। ঠিক আছে, এই কমন হেপাটিক ডাক্ট থেকে আরেকটা এরকম থলি থাকে, এই যে ডাক্ট এটা হলো সিস্টিক ডাক্ট। এই সিস্টিক ডাক্টটা এরকম একটা থলির সঙ্গে যুক্ত থাকে, তাকে বলি আমরা গল ব্লাডার। ঠিক আছে, এই সিস্টিক ডাক্ট, হ্যাঁ, এই এসে যখন এর সঙ্গে মিশলো, এইটাকে বলছি আমরা কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট বোঝা গেল। এটা হেপাটিক ডাক্ট, দুটো হেপাটিক ডাক্ট জুড়ে হলো কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্টের সঙ্গে সিস্টিক ডাক্ট জুড়ে হয়ে গেল কমন বাইল ডাক্ট। ক্লিয়ার হচ্ছে আইডিয়াটা? আচ্ছা, এবার দেখো এইখানে জিওডিনামটা জিওডিনামটা এখানে এরকম জিওডিনামটা আছে, ওদিকে তার আগে স্টমাকটা কল্পনা করে নাও, একটু নামছে। এই জিওডিনামটা আছে এরকম কাজ। এই জিওডিনামের পেছন দিক দিয়ে এটা নামলো, নেবে এই অ্যাম্পুলা ভাটা দিয়ে এইখানে একটা রেসিমোস গ্ল্যান্ড থাকে, বুঝলে? এইখানে একটা রেসিমোস গ্ল্যান্ড থাকে, গোল গোল অ্যাসাইনি থাকে, এরকম ভাবে চলে গেছে। দ্যাট ইজ প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের যত সিক্রিয়েশন একটা নলের মধ্যে দিয়ে, এর মাঝখানে একটা নল আছে, এই নলের মধ্যে দিয়ে এসে এই কমন বাইল ডাক্টের সঙ্গে মিলিত হয়। মিলিত হয়ে দুটো একসঙ্গে এবার ডিওডিনামের মধ্যে উন্মুক্ত হয়। যেখানে উন্মুক্ত এটা হচ্ছে অ্যাম্পুলা ভাটা। এইখানে একটা এ থাকে, এই উন্মুক্ত হয়ে গেল। তারপরে কি হচ্ছে দেখো, প্যানক্রিয়াস ও এখানে গ্ল্যান্ডের মধ্যে আরেকটা জোড়া হয় ইম্পর্টেন্ট, দ্যাট ইজ প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস একটা ডাইজেস্টিভ গ্ল্যান্ড, অনেক এনজাইম ফর্ম করে, এই নন এনজাইম ফর্ম করতে পারে প্যানক্রিয়াস। দেখো এই প্যানক্রিয়াস থেকে এই আসছে, আর এই গলব্লাডার থেকে কিন্তু এখান দিয়ে এসে ডিওডিনামে পড়ছে। আর গলব্লাডারে এই যে ডিওডিনামের এই সেকেন্ড পার্ট, এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট থেকে ম্যাক্সিমাম তোমার গ্রন্থিগুলো সিচুয়েশন শুরু হচ্ছে। ডিওডিনামের সেকেন্ড পার্ট, তারপরে জেজুনা, মিলিয়াম, সর্বত্র এরকম এনজাইমগুলো আছে, এগুলো আছে, গ্ল্যান্ডগুলো আছে। ওই গ্ল্যান্ডগুলো থেকে যে সিক্রেশন বেরোয়, তারা এই পথে এই যে বাইল আসছে, আর এই প্যানক্রিয়াটিক নলে গিয়ে এখানে ঢুকছে। বুঝে গেল এই কনসেপ্টটা? এটাকে বলছে লিভার অ্যান্ড বিলিয়ারি সিস্টেম। এটা লিভার আর বিলিয়ারি সিস্টেম, এইটাকে বলে লিভার অ্যান্ড বিলিয়ারি সিস্টেম। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা কিডনি অ্যান্ড ইউরিনারি সিস্টেম। পেট সম্বন্ধে আগে আইডিয়াটা দিয়ে নিয়ে নিলাম। এইখানে যে আমরা পেট এঁকেছিলাম, এই লাম্বার রিজিয়ন, এই লাম্বার রিজিয়নে রাইট লাম্বার এদিকে রিজিয়ন আর এদিকে লেফট লাম্বার রিজিয়ন, এই দুদিকে দুখানা কিডনি থাকে, 4 নম্বর আর 6 নম্বর রিজিয়নে। বুঝতে পেরেছো? এই কিডনি থেকে এরকম কিডনি গুলো এদিকে যদি আমি আঁকি, এরকম ভাবে কিডনি গুলো
অবস্থান করে সিম বীজের মতো দেখতে, বিন শেপেড বলা হয়। সিম বীজের মতো দেখতে বলে একে বিন শেপেড বলা হয়, ঠিক আছে। এর এই যে অংশটাকে বলছি আমরা আপার পোল, এই অংশটাকে বলছি লোয়ার পোল, এই সামনের সারফেসটাকে বলছি অ্যান্টেরিয়র সারফেস, পিছনের সারফেসটাকে বলছি পোস্টার সারফেস, এই দিকে বর্ডারটাকে বলছি মিডিয়াল বর্ডার, এই দিকেটাকে বলছি ল্যাটারাল বর্ডার। এই ছয়টা মেইন ফিচার আমরা বাইরে থেকে কিডনিতে পাই। আর কি পাই না, কিডনির মাথায় একটা করে গ্ল্যান্ড বসে থাকে, ত্রিভুজ আকৃতির একটা করে গ্ল্যান্ড বসে থাকে, তাদেরকে বলি আমরা সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ড, দে আর দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড, পিওরলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, এই যে কিডনির যে মিডিয়াল বর্ডারে একটা প্রবেশদ্বার আছে, এই প্রবেশদ্বারকে বলি আমরা হাইলাম, ঠিক আছে। এই প্রবেশদ্বার দিয়ে একটা নল এরকম বেরিয়ে আসে, এরকম জাস্ট তোমাদের কনসেপ্ট গুলো লাগে আর কিছু না। এই বেরিয়ে আসে, দ্যাট ইজ কল্ড ইউরেটার। বাংলায় যাই বলুক, গোবিনী বলুক, যাই বলুক, এটা হচ্ছে ইউরেটার। হ্যাঁ, এই দুটো নল বেরিয়ে এলো, দ্যাট ইজ ইউরেটার। ইউরেটার একটা থলির মধ্যে উন্মুক্ত হয়, দ্যাট ইজ ইউরিনারি ব্লাডার। আর ব্লাডার থেকে একটা নলের সাহায্যে বাইরে এক্সিট হয়, দ্যাট ইজ ইউরেথ্রা। এই যে টোটাল সিস্টেমটা, দ্যাট ইজ কিডনি অ্যান্ড ইউরিনারি সিস্টেম। কিডনি অ্যান্ড ইউরিনারি সিস্টেম বা এক্সক্রিয়েটরি সিস্টেম, হিউম্যান এক্সক্রিয়েটরি সিস্টেম। একটা কিডনিকে যদি আমরা কাটি, তার মধ্যে অসংখ্য ছোট ছোট ইউনিট দেখতে পাই, দ্যাট ইজ কল্ড নেফ্রন। গঠনগত কার্যগত একককে আমরা কি বলি? কিডনির নেফ্রন। একটা নেফ্রনের ছবি একে বিভিন্ন অংশ চিহ্নিত করতে দেয়, তোমাদের কোশ্চেন। একটা নেফ্রন যদি আঁকি, এই নেফ্রনের একটা এরকম কাপের মতো অংশ থাকে, আর থাকে নল, একা বেঁকা নল। এই যে অংশটুকু বলা হচ্ছে রেনাল কর্পাসল। এই যে বাটির মতো যে অংশটা, এইখানে যদি আমি কেটে দিই, এইখান থেকে যদি আমি একটা গাড়ি টানি, এই যে অংশটাকে বলছি আমরা রেনাল কর্পাসল।
আর এই অংশটাকে বলছি আমরা রেনাল টিবিউল। এইখান থেকে নিয়ে এই অংশটাকে বলছি আমরা রেনাল টিবিউল। তো একটা নেফ্রনকে আমরা যখন বর্ণনা করব, প্রথমে বলবো একটা নেফ্রন হচ্ছে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। একটা কিডনির মধ্যে অসংখ্য নেফ্রন থাকে, প্রায় 1 মিলিয়ন ইন ইচ কিডনি। দুটো কিডনিতে 1 মিলিয়ন করে 2 মিলিয়ন এরকম নেফ্রন আছে। 10 লক্ষ 20 লক্ষ, বুঝে গেল? এই নেফ্রন গুলো তোমার ফাংশনাল ইউনিট হিসাবে কাজ করে এবং এখানে নেফ্রন গুলো যদি আমরা লক্ষ্য করি দেখবো উপরে একটা অংশ থাকে বাটির মতো, দ্যাট ইজ কল্ড রেনাল কর্পাসল, আর একটা টিউবের মতো অংশ থাকে দ্যাট ইজ কল্ড রেনাল টিবিউল। ঠিক আছে? রেনাল কর্পাসলস এর দিকে যদি আমরা দিই সেখানে দেখো দুটো মেইন জিনিস, একটা হচ্ছে বাটি দ্যাট ইজ গোম্যান ক্যাপসুল, আর এটা হচ্ছে একটা জালক দ্যাট ইজ গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস। তার গ্লোমেরুলাস আর গোম্যান ক্যাপসুল এই দুটো অংশ আছে। গ্লোমেরুলাসটা কিভাবে ফর্ম হচ্ছে, না একটা আর্টারি ঢুকছে দ্যাট ইজ কল্ড অ্যাফারেন্ট আর্টারিওল। এটা হচ্ছে অ্যাফারেন্ট, AFFERENT, অ্যাফারেন্ট আর্টারি, আর্টারিওল বলি আমরা, ARTERIOL। আর যেটা বেরিয়ে আসছে এটা ইফারেন্ট, EFF।